দেখো গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম ভাইয়া রুল অফ 20। আমাদের ভ্রূণে কত ছিল বলো তো? 90 লাখ, তারপরে 70 লাখ কমায় দাও, আরও 20 কমায় দিলে কত হয়? 50 লাখ। তাহলে 20 করে কমাই দিচ্ছি। এটা কি এমব্রায়ো ছিল, এটা কি ছিল ভাইয়া? শিশু। আর এটা ছিল অ্যাডাল্ট। অ্যাডাল্টের মধ্যে মেল আর ফিমেল আছে, এটা হলো মেলের, তাহলে আরও 5 কমায় দাও, 45 লাখ কি ফিমেলের। আর কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো ভাইয়া, আরবিসির ভিতরে 65% ওয়াটার থাকে। যে কোনো সেলের ভিতরেই ভাইয়া 65% ওয়াটার থাকে, 65 থেকে 70% ওয়াটার থাকে, হ্যাঁ। আর 35% কঠিন পদার্থ থাকে। আমার একটু বলো তো ভাইয়া, আরবিসির মধ্যে যে কঠিন পদার্থ থাকে তার মধ্যে সবচেয়ে বেশি কি পাবা? কোন কঠিন পদার্থটা পাবা? হ্যাঁ, এই কারণেই কি 90% কি থাকে? হিমোগ্লোবিন থাকে, আর 10% হলো আদার্স থাকে। আচ্ছা, এখন 90% হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন নিয়ে আমাদের কথা। আদার্স কি ভাই? আদার্স হলো অ্যানারোবিক রেসপিরেশনের জন্য যে এনজাইমগুলো আছে ওইগুলো। অ্যানারোবিক রেসপিরেশনের জন্য এনজাইমগুলো। অ্যানারোবিক রেসপিরেশন কেন বললাম ভাইয়া? আরবিসিতে কি অ্যারোবিক রেসপিরেশন হয় নাকি অ্যানারোবিক হয়? ওই কুত্তার কি মাইটোকন্ড্রিয়া আছে? গুড। এটার কি নাই? মাইটোকন্ড্রিয়া নাই। যেহেতু এটার মাইটোকন্ড্রিয়া নাই, আমরা কি জানি ভাইয়া? অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে গ্লাইকোলাইসিস অনলি কি হয়? সাইটোপ্লাজমে হয়। কিন্তু তোমার অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস আর কি আরেকটা কি আছে বলো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। তার মানে তোমার অ্যারোবিক রেসপিরেশন চালাইতে হলে অবশ্যই কি লাগবে বলো তো? মাইটোকন্ড্রিয়া লাগবেই। কারণ মাইটোকন্ড্রিয়াতে এই 3টা সাইকেল হয় অ্যারোবিক রেসপিরেশন। অন দি আদার হ্যান্ড, যদি তোমার মাইটোকন্ড্রিয়া না থাকে তাহলে তোমার বাধ্য হয়ে অ্যানারোবিক রেসপিরেশন চালাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এই ইনফরমেশনটা মনে রাখো ভাই। একটা আরবিসিতে দেখো তো ভাই, একটা আরবিসিতে কত পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে? 29 পিকোগ্রাম থাকে। 29 পিকোগ্রাম মানে কি ভাইয়া? 29 ইন্টু 10⁻⁻, কত? 15। -12 হবে, -12 হবে। ও ফেমটো আছে। আচ্ছা, ফেমটো মানে 15 না? আচ্ছা, হ্যাঁ। আর এটা হলো -12 গ্রাম, তাই না? এখন এটারে পিকোগ্রাম বলুক, ন্যানোগ্রাম বলুক, ফেমটোগ্রাম বলুক, যেভাবে ঘুরায় প্রশ্ন করুক, এটা কিন্তু পারতে হবে। কথা বুঝতে পারছো? এটা পারতে হবে। আচ্ছা, এরপর আসো ভাইয়া হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন জিনিসটা কি ভাইয়া? এটা 4 পলিপেপটাইড বিশিষ্ট একটা প্রোটিন। হিমোগ্লোবিনের 4টা ইউনিট থাকে, 4টা ইউনিট থাকে। এটা 4টা ইউনিট নিয়ে একটা হিমোগ্লোবিন তৈরি হয়। দেখো, হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন নামের একটা প্রোটিন থাকে। ধরো এটা হলো গ্লোবিন নামের একটা প্রোটিন। প্রোটিন কি থাকে ভাই? একটা পেঁচানো একটা সুতা থাকে না? আমরা জানি ফোল্ডেড স্ট্রাকচারে কি বলে? প্রোটিন বলে। পলিপেপটাইড হলো কি? সোজা। কিন্তু ওইটারও যদি আমি ফোল্ড করে দিই এরকম, তখন এটা কি হয়ে যায়? প্রোটিন হয়ে যায়, তাই না? তাহলে এটা হলো গ্লোবিন নামক প্রোটিন আছে। তোমার কাছে একটা খাঁচার মতো একটা যৌগ আছে যেটার নাম হলো পোরফাইরিন, আর তোমার কাছে আয়রন আছে। এখন তুমি হিমোগ্লোবিন বানাবা, কেমনে বানাবা ভাইয়া? পোরফাইরিনরে তুমি আয়রনের সাথে যুক্ত করো, কি পাবা ভাইয়া বলো তো? এগুলো অনেকবার বলছি। প্রফেসর আয়রন যুক্ত করে দিব? হ্যাঁ, এই যে দেখো, এই যে এটা আয়রন আছে, এটা পোরফাইরিন আছে, পোরফাইরিনরে আয়রনের সাথে যুক্ত করো, কি পাবা? হিম পাবা। তাহলে এটা হলো হিম পাবা। আমার কথা বুঝতে পারছো? এটা কিন্তু ভাই আমরা প্রিভিয়াস অনেক পড়াইছি, আমরা পরিপাকে পড়াইছি, সেল কেমিস্ট্রিতে পড়াইছি যে হিম কিন্তু আসলে আয়রন না। হিম মানে কি বলো তো ভাইয়া? হিম মানে পোরফাইরিন প্লাস আয়রন। কথা বুঝতে পারছো? হিম মানে হইলো একটা খাঁচা, একটা খাঁচা, ওই খাঁচার মাঝখানে আয়রন অ্যাটমটা থাকে। কথা বুঝতে পারছো? Fe2+ অ্যাটমটা থাকে, ওইটারে বলে হিম। হিম মানে আয়রন না। হিম মানে কি? হিম মানে একটা খাঁচা যার মাঝখানে আয়রন অ্যাটম আছে। তাহলে দেখো, এই খাঁচা আছে, এই খাঁচাটার নাম কি? পোরফাইরিন। এই পোরফাইরিনের সাথে আয়রন ঢুকায় দাও, আয়রন ঢুকাই দিলে এই মালটার নাম কি হয়ে যাবে? হিম, তাই না? হিম হয়ে যাবে। এবার দেখো, তোমার এখানে কি আছে? গ্লোবিন আছে। গ্লোবিন কি ভাই? একটা প্রোটিন। তুমি যদি হিম প্লাস গ্লোবিন কইরা দাও, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? এই যে গ্লোবিন আর হিম একত্রে মিশাই দাও, তাহলে এটা কি হয়ে যাবে ভাই বলো তো? এক হিমোগ্লোবিন একক বা 1 হিমোগ্লোবিন ইউনিট। আমি কি বলছি ভাই? হিমোগ্লোবিন কয়টা দিয়ে তৈরি ভাই? 4টা ইউনিট দিয়ে তৈরি, তাই না ভাই? বলো তো। তাহলে তোমার এইরকম আরো কয়টা লাগবে বলো তো? হিমোগ্লোবিন ইউনিট আরো কয়টা লাগবে একটা হিমোগ্লোবিন তৈরি করার জন্য? 4টা হিমোগ্লোবিন লাগবে। তাহলে 4টা সেম রকম 4টা হিমোগ্লোবিন একক লাগবে। তাহলে এইটা হলো একটা হিমোগ্লোবিন একক। এরকম দেখো, তুমি আরও 4টা হিমোগ্লোবিন একক নিয়ে আসো।
এই 4টা হিমোগ্লোবিন একক দেখো, এটা একটা হিমোগ্লোবিন একক, দাঁড়াও অন্য কালি নেই, এটা একটা হিমোগ্লোবিন একক, এটা একটা হিমোগ্লোবিন একক, এটা একটা হিমোগ্লোবিন একক, এটা একটা হিমোগ্লোবিন, দেখছো 4টা হিমোগ্লোবিন একক মিলা এই পুরাটা যে তৈরি করছে এটারে কি বলে, একটা হিমোগ্লোবিন। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, হিমোগ্লোবিনের মধ্যে দেখো ভাই একটা জিনিস খেয়াল করছো, এইখানকার দুইটা গ্লোবিন প্রোটিন, দুইটা পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি, সেম সেম টাইপের, তাই না? কিন্তু নিচের দুইটা দেখছো কালার একটু ভিন্ন দিছি আমি, খেয়াল করছো? হ্যাঁ, তো উপরের দুইটা মনে রাখবা, উপরের দুইটা সেম টাইপের পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি, এই চেইনগুলারে বলে আলফা পলিপেপটাইড। আর নিচের দুইটা অন্য টাইপের বাট দুইটা সেম পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি, এটা কি, বিটা পলিপেপটাইড। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিনের মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন থাকে? কোশ্চেন হইল হিমোগ্লোবিনের মধ্যে কয়টা পলিপেপটাইড চেইন থাকে? অ্যান্সার হইল কি বলো? 4টা পলিপেপটাইড চেইন থাকে, 4টা। হ্যাঁ, এই যে দেখো, একটা চেইন, দুইটা চেইন, তিনটা চেইন, 4টা চেইন। হ্যাঁ, 2টা আলফা 2টা বিটা। কথা বুঝতে পারছো? মোট পলিপেপটাইড চেইন থাকে 4টা, এই 4টার মধ্যে 2টা দেখতে সেম, ওইটাতে তুমি আলফা চেইন বলবা, তাহলে 2টা আলফা চেইন, আর হলো 2টা বিটা চেইন, এই 2টা দেখতে সেম তাই এটারে বিটা চেইন বলবা, এই 2টা হলো বিটা চেইন। ভাই এটা কি বুঝতে পারছি আমরা? বলো তো সবাই, একটু বলো তো, এটা কি হিমোগ্লোবিনের গঠনটা কি ভাই বুঝতে পারছো? তাহলে ভাই আমি একটা একটা করে বলি, তোমরা আমারে বলো। হ্যাঁ, ধরো গ্লোবিন নামের, আমি একটু শুরু থেকে যাই। দেখো গ্লোবিন, প্রথমে আমার হিমোগ্লোবিন গঠন করার জন্য কি দরকার? হিম আর গ্লোবিন দরকার। তো ধরো আমি গ্লোবিন নামের একটা পলিপেপটাইড চেইন নিয়ে আসলাম, ঠিক আছে? ধরো এটা আলফা চেইন, বিটা চেইন আমি পরে আনলাম, ধরো একটা বিটা চেইনের গ্লোবিন নিয়ে, আলফা চেইনের গ্লোবিন নিয়ে আসলাম। এখন আমার কাছে পোরফাইরিন নামক একটা খাঁচা আছে এবং আয়রন আছে। হ্যাঁ, আচ্ছা, এই পোরফাইরিন আর আয়রন যদি আমি মিলাই দেই তখন এটা কি পাবো ভাইয়া? হিম, তাই না? আচ্ছা, এখন এই হিম আর গ্লোবিন এই দুইটা যদি একসাথে মিলাই দেই তখন আমি কি পাবো ভাইয়া? একটা হিমোগ্লোবিন একক। ঠিক আছে, দেখো হিম প্লাস গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন মানে কি? হিমোগ্লোবিন। তাহলে হিম প্লাস গ্লোবিন যদি একসাথে মিলাই দাও তখন তুমি পাবা একটা হিমোগ্লোবিন একক। ঠিক আছে, হিম আর গ্লোবিন একসাথে মিলাই দিছো। এইরকম ভাইয়া 4টা হিমোগ্লোবিন একক তুমি নিয়ে আসো, এই যে এরকম আরও 4টা হিমোগ্লোবিন একক দেখছো নিয়ে আইছি আমি, 1 2 3 4, 4টা নিয়ে আসি। এর মধ্যে 2টা ছিল আলফা চেইন বা আলফা গ্লোবিন, আর 2টা ছিল বিটা চেইন বা বিটা গ্লোবিন দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? তাহলে 2টা আলফা গ্লোবিন আর 2টা বিটা গ্লোবিন মিলা পুরো একটা হিমোগ্লোবিন একক তৈরি, মানে পুরো পিওর একটা হিমোগ্লোবিন তৈরি হলো। এই হিমোগ্লোবিনের কয়টা ইউনিট ভাইয়া? 4টা ইউনিট আছে, 4টা হিমোগ্লোবিন ইউনিট আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন ভাইয়া হিমোগ্লোবিন তো একটা প্রোটিন, তাই না ভাইয়া? তোমরা একটা জিনিস মনে রাখবা, আমাদের বডির মধ্যে যত প্রোটিন আছে ম্যাক্সিমাম প্রোটিনই নেগেটিভ চার্জযুক্ত। কি চার্জযুক্ত ভাইয়া? নেগেটিভ চার্জ। তার মানে ভাইয়া এই যে হিমোগ্লোবিনের যে চেইন আছে, এই চেইনের সারফেসে তুমি কি পাবা? নেগেটিভ চার্জ পাবা না? এই কারণে ভাইয়া দেখবা তোমার বইয়ে বিভিন্ন জায়গায় হিমোগ্লোবিনরে দেখবা এই যে HB মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? HB দিয়ে বোঝানো হয় হিমোগ্লোবিন, আর মাইনাস দিয়ে বোঝানো হয় যে এটা নেগেটিভ চার্জযুক্ত। কারণ আমাদের বডিতে ম্যাক্সিমাম যে প্রোটিন আছে এই প্রোটিনগুলো নেগেটিভ চার্জযুক্ত হয়। তো এই যে হিমোগ্লোবিনের মধ্যে ভাই হিমটা কি ভাইয়া সারফেসে থাকে নাকি ভিতরে থাকে বলো তো? হিম অংশটা যেটা, এই যে এই অংশটা, এটা ভিতরে থাকে, তাহলে এটা তো সারফেসে এক্সপোজ থাকে না। সারফেসে এক্সপোজ কে থাকে ভাইয়া? গ্লোবিন থাকে না, প্রোটিনটা থাকে না, বলো তো? গ্লোবিনটা সারফেসে এক্সপোজ থাকে। তাহলে সারফেসের মধ্যে তুমি কি চার্জ পাবা? সারফেসের মধ্যে তুমি নেগেটিভ চার্জ পাবা। কথা বুঝতে পারছো? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ চার্জ পাবা। আচ্ছা, এরপরে আসো তোমার এই কারণে HB মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। এখন ভাই এটা যেহেতু নেগেটিভ চার্জ, ধরো এটা একটা দ্রবণের মধ্যে আছে, ওই দ্রবণের মধ্যে ধরো অ্যাসিডিটি কোনো কারণে বাইরে গেল, তাহলে কি ভাই অ্যাসিডিটি বাড়লে কি আসে বলো তো? H+ আসে না? অ্যাসিডিটি বাড়লে কি ভাই হাইড্রোজেন বা প্রোটন আয়নের পরিমাণ বাইরে যায় না বলো তো? আচ্ছা, এখন কথা হইলো এই যে অ্যাসিডিটি যে বাড়লো, এই নেগেটিভ চার্জ কি এই পজিটিভ চার্জের সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেনগুলোরে ট্র্যাপ করে ফেলতে পারে না বলো তো ভাই? এইভাবে বলো তো, হাইড্রোজেনগুলো ট্র্যাপ করে ফেলতে পারে না পজিটিভ নেগেটিভ বিক্রিয়া করে? হ্যাঁ, তাহলে এইভাবে সে কি করে বলো তো? অ্যাসিডিটি, দ্রবণের অ্যাসিডিটি কমায়। আর আমরা জানি আমাদের দ্রবণের মানে আমাদের রক্তের অ্যাসিডিটি যদি কেউ কমায় তাহলে ওটাকে কি বলে বলো? বলো,
আমরা সেই দিন পড়ছিলাম না বাইকার্বনেট, বাইকার্বনেট কি করছিল প্লাস এইচ প্লাস রে, হ্যাঁ এইচ প্লাস রে হলো ধৈরা হলো কার্বনিক অ্যাসিড বানাই দিছিল, যেটা ডিসোসিয়েট হয় না আর এইচ প্লাস দেয় না। তাহলে ওটা কি অ্যাসিডিটি বাইরে যখন গেছিল তখন এই বাইকার্বনেট কি করছে হাইড্রোজেনের সাথে লাইগা কার্বনিক অ্যাসিড বানাই দিছে। এই কারণে বাইকার্বনেটকে আমি কি বলছিলাম, বাফার বলছিলাম না, বাফার, যে অ্যাসিডিটি বাড়তে দেয় না, পিএইচ একদম মেইনটেইন করে রাখে, পিএইচ কম মানে কমেও না বাড়েও না পিএইচ। তাহলে ভাই হিমোগ্লোবিনও কি ভাই বাফার হিসেবে কাজ করতে পারে না বলো তো? হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন মনে রাখবা, হিমোগ্লোবিনও হলো ভাই বাফার হিসেবে কাজ করে, ঠিক আছে, মনে রাখবা এটা, হিমোগ্লোবিনও বাফার হিসেবে কাজ করে। আচ্ছা এবার আসো ভাইয়া, এটা এই ইনফরমেশনটা একটু মনে রাখো। 100 ml রক্তে পুরুষদের হিমোগ্লোবিন থাকে কত ভাইয়া? 15.5 গ্রাম, ঠিক আছে। এটা রেঞ্জে দিলে বিভিন্ন রেঞ্জে দিতে পারে, ঠিক আছে, বাট 15.5 গ্রাম হলো অ্যাভারেজ। 13 থেকে তোমার 16 দিতে পারে, 13 থেকে মানে 13.5 থেকে 16.5 বা 17 এরকম রেঞ্জে দিতে পারে, বাট তুমি অ্যাভারেজ ভ্যালুটা মনে রাখবা, বুঝতে পারছো? তাহলে তোমার ইজি হইব লাইফটা। এখন আসো, মেডিকেল প্রশ্নটা আসছিল মহিলাগো হ্যাঁ আরবিসি হিমোগ্লোবিনের অ্যামাউন্ট কত? হ্যাঁ মহিলাগর হইলো একটু কম থাকে তাই না, আর পুরুষদের হইলো কি এই 15.5 গ্রাম। তাহলে 100 ml যদি পুরুষদের 15.5 গ্রাম থাকে ভাইয়া, তাহলে পুরুষদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আমি এইভাবে লিখতে পারি না ভাইয়া 15.5 গ্রাম পার 100 ml, বলো তো? কারণ প্রতি 100 ml এ কত থাকে? 15.5 গ্রাম থাকে না ভাইয়া, বলো তো? হ্যাঁ, তাহলে আমি এই লাইনটা লিখতে পারি না ভাইয়া, বলেন পুরুষদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 15.5 গ্রাম পার 100 ml। কারণ কি প্রতি 100 ml এ 15.5 গ্রাম রক্ত থাকে। এখন এটার একটু ঘুরায় প্রশ্ন তোমাদের করতে পারে, ঠিক আছে, কিভাবে করতে পারে আমি একটু বলি। ধরো 100 ml সমান সমান কত ডেসিলিটার বলো তো? এক বেশি লিটার। 1 ডেসিলিটার না, বলো তো? এ নাকি ভুল লেখছি না ঠিক লেখছি বলো তো আমারে, আমি তো এগুলো ভুলে গেছি, বলো এটা ঠিক নাকি ভুল তোমরা বলো। হ্যাঁ একদম ঠিক আছে, 1 লিটার আচ্ছা 1000। হ্যাঁ, তাহলে 100 ml সমান সমান 1 ডেসিলিটার যদি হয়, আমি যদি ভাইয়া লিখি যে এইটা ইকুয়ালস টু 15.5 গ্রাম পার ডেসিলিটার, এটা কি ভুল হবে? না, অবশ্যই না। কারণ কি আমরা কি জানি 100 ml সমান সমান কি ভাইয়া 1 ডেসিলিটার, তাই না? তাহলে আমি 1 ডেসিলিটার মানে কি, 1 ডেসিলিটার মানে পার ডেসিলিটার। তাহলে 15.5 গ্রাম হিমোগ্লোবিন প্রতি 100 ml থাকা আর 1 ডেসিলিটারে 15.5 গ্রাম থাকা কি একই কথা না? তাহলে এইটা আর এটা কিন্তু সেম, তাই না? এটার এটা কিন্তু সেম। তো অনেক সময় তোমার এইভাবে দিতে পারে, অনেক সময় তোমার এইভাবে দিতে পারে, তো ভেবা চেকা খাওয়া যায় না, কথা বুঝতে পারছো? ঠিক সেই মহিলাদের ক্ষেত্রেও দিতে পারে, মহিলাদের ক্ষেত্রেও দিতে পারে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে এটা হলো অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, এটা হলো অ্যাভারেজ ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালু মহিলার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 15.5 গ্রাম পার 100 ml, মানে প্রতি 100 ml এ 15.5 গ্রাম থাকে। এটার কি হয় আমি 13.5 গ্রাম থাকে, তাহলে এটার কি ভাই আমি 13.5 গ্রাম পার ডেসিলিটার লিখতে পারি না? বলো। তাহলে এটা এভাবে ঘুরাই দিতে পারে। আচ্ছা এবার আসো লোহিত রক্তকণিকার কাজ। ভাইয়া লোহিত রক্তকণিকার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ কি বলো তো? বলো। লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে কি কারণে বলো? যে অক্সিজেন নিয়ে যাবো। হ্যাঁ মনে আছে, অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করে। অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকার এই যে দেখো অক্সিজেন, অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর এই Fe2+ মধ্যে কি থাকে বলো তো? ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই না ভাইয়া? ফাঁকা ডি অরবিটাল থাকে। তো এই মুক্তজোড়গুলো এনে ফাঁকা ডি অরবিটালে রাখতে পারে না? কমপ্লেক্স বানাতে পারো। হ্যাঁ হ্যাঁ, তো এই যে মুক্ত জোড়গুলা ফাঁকা ডি অরবিটালে রাখতে পারে, এই কারণে এই Fe2+ কই থেকে আসছে ভাইয়া? হিমের মধ্যে থাকে না এই Fe2+, বলো তো? হিমের মধ্যে কি থাকে? পোরফাইরিনের সাথে আয়রন এটা থাকে না, বলো তো? তাহলে দেখো এই হিমের মধ্যে যে আয়রনটা আছে ওইটার ফাঁকা ডি অরবিটালে এই অক্সিজেন হইলো তোমার ইলেকট্রন রাখতে পারে। তাহলে বলো তো এই Fe2+ আর অক্সিজেনের মধ্যে কি ধরনের বন্ড তৈরি হবে বলো তো? এটা তৈরি হবে না? সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হবে না? হ্যাঁ, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হবে, ঠিক আছে। এটা মনে রাখবা কোন ধরনের, এটা আয়নিক বন্ড না ভাইয়া কিন্তু, ঠিক আছে, এটা নট আয়নিক বন্ড, নট সমযোজী বন্ড,
এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার প্রথম কাজ হলো ভাইয়া গ্যাস পরিবহন করা, অক্সি হিমোগ্লোবিন রূপে সে পরিবহন করে, ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন রূপে। রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করা, আমি কিন্তু বলছিলাম ভাইয়া রক্তের সান্দ্রতা কে কে রক্ষা করে বলো তো? রক্তের মধ্যে যেটার পরিমাণ বেশি থাকে কে কে বলো তো? প্রোটিন আর আরবিসি। বলছিলাম প্লাজমা প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, আরবিসির পরিমাণও 50 লক্ষ থাকে, তাহলে কি অনেক বেশি পরিমাণে থাকে, দ্যাটস ওয়াই এটা রক্তের ঘনমাত্রা ও ঘনত্ব সান্দ্রতা মেনটেন করে। এটা মেনটেন করা অনেক জরুরি, কথা বুঝতে পারছো? এটা মেনটেন না করলে কি হইব দেখো, বলো তো ভাইয়া রক্তের মধ্যে আরবিসি বেশি থাকা ভালো না কম থাকা ভালো? বেশি খাওয়া ভালো, কম হলে সমস্যা। রক্তের মধ্যে আরবিসি বেশি থাকাও ভালো না কম থাকাও ভালো না, কথা বুঝতে পারছো? কেন, এবারে কোশ্চেনের অ্যান্সার দেই। দেখো রক্তের মধ্যে যদি আরবিসি কম থাকে তাইলে কি প্রবলেম, এটা আগে আমারে বলো। রক্তের মধ্যে আরবিসি কম থাকলে কি? অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হবে, তাই না? গ্যাস পরিবহন হবে না, তুমি শ্বাসকষ্টে ভুগবা, রাইট? কারণ তোমার গ্যাস হইলো টিস্যু তো যাইতেছে না, তাই তোমার রেসপিরেটরি রেট কি বাইরে যাইব, তোমার বডি আরও বেশি গ্যাস নিতে যাইব, কিন্তু আসলে তোমার রক্তে আরবিসি কম, তো অক্সিজেন ট্রান্সপোর্টই করতে পারতেছে না, তো যতই শ্বাস নাও কোনো লাভ নাই, ঠিক আছে? বুঝতে পারছো এটা? সবাই বুঝতে পারছো? আহানাফ, মামুন, আরেফিন, রিফা? হ্যাঁ। এখন হলো রক্তের মধ্যে কম থাকলে যে খারাপ এটা আমরা জানি, কম থাকলে রক্তের মধ্যে আরবিসির পরিমাণ কম থাকলে ওই রোগটারে কি বলে ভাইয়া? অ্যানেমিয়া। অ্যানেমিয়া অ্যাকচুয়ালি এন হিমা থেকে আসছে, এন হিমা থেকে অ্যানিমিয়া আসছে। এন শব্দের অর্থ কি? নাই, হিমা মানে কি? রক্ত, ঠিক আছে? তাহলে অ্যানিমিয়া হইল রক্ত শূন্যতা বলে। এটা কম থাকলে খারাপ এটা আমরা জানি, গ্যাস ট্রান্সপোর্ট করতে পারবো না। বেশি থাকলে কি সমস্যা? সমস্যা কি? সমস্যা কি বলেছে তিনজন? হ্যাঁ, এবার আসো বেশি থাকলে কি সমস্যা দেখো। যদি রক্তে আরবিসির পরিমাণ অনেক বেশি থাকে তাহলে তুমি ভাববা যে নিশ্চয়ই এ অনেক ভালো গ্যাস ট্রান্সপোর্ট করতে পারবো, তাই না? অবশ্যই অবশ্যই। কিন্তু কথা হলো ভাইয়া রক্তে আরবিসির পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি রক্তের ঘনত্ব বাড়ে না কমে? মনে হয় যায় ডেন্স। রক্তের ঘনত্ব বাড়ে। এখন রক্তের ঘনত্ব যদি বাড়ে, রক্ত যদি অনেক বেশি ঘন হয় তাহলে ব্লাড ফ্লো, স্পিড অফ ব্লাড ফ্লো কি বাড়বে না কমবে? কমবে না? আপনি ডেন্সিটি এত বেশি অবশ্যই। হ্যাঁ, ধরো রক্ত যে পাতলা এই কারণেই তো তাড়াতাড়ি চলে যেতে পারে। এখন রক্ত তাড়াতাড়ি চলে যেতে পারে, রক্ত যদি মধুর মতো ঘন হয়ে যায় তখন কি রক্ত ব্লাডের মধ্যে দিয়ে বেশি, মানে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে অনেক তাড়াতাড়ি যাইতে পারবে? যাইতে পারবে না। তাহলে রক্তের স্বাভাবিকের চেয়ে আরবিসি যদি বাইরে যায় ওই ঘটনাটার কি বলে ভাইয়া? পলিসাইথেমিয়া বলে। স্বাভাবিকের চেয়ে আরবিসি বাইরে যাওয়া যে রোগটা হয় রোগটারে পলিসাইথেমিয়া বলে। এখন কথা হলো পলিসাইথেমিয়ারে রোগ কেন বলে? পলিসাইথেমিয়া হইলে তো আরও ভালো হওয়ার কথা, আরবিসি বেশি 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 গ্যাস ট্রান্সপোর্ট করবে, কিন্তু কথা হইলো ভাইয়া পলিসাইথেমিয়া হইলে স্পিড অফ ব্লাড ফ্লো, কারণ কি যদি আরবিসি অনেক বেশি দিয়ে দাও রক্তটা কি অনেক ঘনত্ব বাইরে যাইব, ঘনত্ব বাইরে গেলে রক্তের সান্দ্রতাও বাইরে যাব, সান্দ্রতা বাইরে গেলে রক্ত কি অনেক দ্রুত চলবে না আস্তে চলবে? আস্তে চলবে। তাহলে স্পিড অফ ব্লাড ফ্লো কি কমবে, স্পিড অফ ব্লাড ফ্লো কমলে বিভিন্ন অর্গানে ব্লাড ফ্লোয়ের রক্ত প্রবাহ কি কমবে না বাড়বে? বেড়ে যাবে। বিভিন্ন অর্গানে রক্ত প্রবাহ স্লো হবে, স্লো, কথা বুঝতে পারছো? স্লো হবে, স্পিড অফ ব্লাড ফ্লো তো স্লো হইতেছে, তাহলে বিভিন্ন অর্গানে রক্ত প্রবাহ কি হবে? স্লো হবে। দেখো কি লেখছি, পলিসাইথেমিয়া হইছে মানে কি আরবিসির পরিমাণ বাইরে গেছে। আরবিসির পরিমাণ বাইরে গেলে ভাইয়া রক্তের সান্দ্রতা কি বাইরে যাবে, কারণ রক্ত ঘন হয়ে যাবে, সে স্লোলি মুভ করবে তখন। দেখো মধু কিন্তু তাড়াতাড়ি ফ্লো হইতে পারে না, পানি কিন্তু তাড়াতাড়ি ফ্লো হইতে পারে, কারণ পানি অনেক পাতলা, মধু অনেক ঘন। তো রক্ত যদি এরকম অনেক বেশি ঘন হয়ে যায় সে তাড়াতাড়ি ফ্লো হইতে পারবে না, ফ্লো না হইতে পারলে স্পিড অফ ব্লাড ফ্লো কমবে, স্পিড অফ ব্লাড ফ্লো কমলে রক্ত প্রবাহ বিভিন্ন অর্গানে কমে যাব, তখন রক্ত প্রবাহ বিভিন্ন অর্গানে কমে গেলে ওই অর্গান কি হবে? আলটিমেটলি ওই শ্বাসকষ্টেই ভুগবা, আলটিমেটলি সেম রেজাল্ট, যে বিভিন্ন জায়গায় অক্সিজেন ঠিক মতো যাইতে পারতেছে না। কথা বুঝতে পারছো? তো রক্তে আরবিসি বেশি হওয়া খারাপ, কম হওয়া খারাপ। কম হওয়ারে বলে অ্যানিমিয়া, আর তোমার বেশি হওয়ারে কি বলে জানো? পলিসাইথেমিয়া। মনে রাখবা আজ থেকে পরে তুমি যদি মিয়া কথাটা পাও তাহলে মনে রাখবা এটা বেশি। অ্যানিমিয়া বাদে দেখো, অ্যানিমিয়াতেও মিয়া কথা পাইছো, কিন্তু অ্যানিমিয়াতে এটা বেশি বলবা না কেন? দেখো অ্যানিমিয়াতে বেশি পাইছো, এ মানে কি? এ মানে না, তার মানে কি বেশি না, কথা বুঝতে পারছো? বেশি না মানে কি? কম, তাহলে অ্যানিমিয়া হলো কম, ঠিক আছে? তাহলে আজকে থেকে যেই সব জায়গায় তুমি মিয়া কথাটা পাবা তুমি বুঝবা যে এটা বেশি বুঝায়। আজকে থেকে যেই সব জায়গায় তুমি পেনিয়া কথাটা পাবা, পেনিয়া মানে কম, তাহলে ওইটা বুঝবো এটা কম বুঝায়। কথা বুঝতে পারছো? যেই সব জায়গায় পেনিয়া কথাটা পাবা, যাই হোক এটা পরে কাজে লাগবে।
তারপর আসলে ভাইয়া রক্তে বাফার সিস্টেম হিসেবে কাজ করে। আমি বলছি ভাইয়া হিমোগ্লোবিনের উপরে কি নেগেটিভ চার্জ থাকে, এটা কি ভাইয়া পজিটিভ চার্জরে কি করতে পারে, নিউট্রাল করে দিতে পারে না? সরি, তোমার এই প্রোটন আয়ন যেটা নাকি অ্যাসিডিটি হলো তৈরি করবে, এটারে কি করে হালকা অ্যাসিড যোগ করলে এটারে কি নিউট্রাল করে দিতে পারে না? তাহলে এটা বাফার হিসেবে কাজ করে, এটা আমি আগেই দেখাইছি। ঠিক আছে, এটারে হিমোগ্লোবিন বাফার বলে। রক্তে আরও অনেক বাফার আছে। কি কি বাফার আছে বলো তো ভাইয়া? বাইকার্বনেট বাফার আছে, তাই না ভাইয়া? বাই দ্য ওয়ে, হিমোগ্লোবিন বাফার কই থাকে ভাইয়া? রক্তের প্লাজমায় থাকে নাকি আরবিসির ভিতরে থাকে? আরবিসির ভিতরে থাকে। বাইকার্বনেট বাফার কই থাকে বলো তো ভাইয়া? রক্তের প্লাজমায়ও থাকে, আরবিসিতেও থাকে। আরবিসিতে বাইকার্বনেট বাফার থাকে হইল পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে, আর প্লাজমায় থাকে হইল ভাইয়া সোডিয়াম বাইকার্বনেট হিসেবে। এটা আমরা কবে পড়বো জানো? এটা আমরা যখন শ্বসনতন্ত্র পড়বো তখন আমরা পড়বো। ঠিক আছে, তখন আমরা পড়বো যে বাইকার্বনেট কিভাবে ট্রান্সপোর্ট হয়, তখন তুমি মিলাইতে পারবা, 2 এ 2 4 হয়। আপাতত না মিলাইলেও চলবে। এখন আসো প্লাজমা প্রোটিন বাফার। ভাইয়া আমি আগেই বলছি প্রোটিনগুলা কি চার্জ হয় ভাইয়া বলো তো? আমাদের বডির ম্যাক্সিমাম প্রোটিনই কি চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে যদি সে নেগেটিভ চার্জ হয়, সে কি করতে পারে ভাইয়া? H প্লাসরে কি করে দিতে পারে? নিউট্রাল করে দিতে পারে না? আচ্ছা প্রশ্ন ছিল সত্যি স্যার আমাকে, হ্যাঁ বলো বলো। মানে ওখানে যে আমাদের মানে বেশি বেশি প্রোটিন আছে, মানে লাস্ট যে অ্যামিনো অ্যাসিড, ওকে তাহলে তো অবশ্যই মানে নেগেটিভ চার্জ অ্যামিনো অ্যাসিড হতে হবে, তাই তো? না, তুমি ভুল বলতেছো, মানে তুমি ভুল ধরতেছো। দেখো এই যে নেগেটিভ চার্জ যে আনছি প্রোটিনের মধ্যে, এটা নট ফর দ্যাট অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো গ্রুপ অর কার্বোহাইড্রেট, মানে ওই যে COOH, ইট ইজ ফর দ্য আর গ্রুপ। আমার কথা বুঝতে পারছো? দেখো CNH, ধরো NH কি হয়ে যায়, 4+ হয়ে যায় না, আর COO কি হয়, মাইনাস হয়ে যায় না? এটাই তো তুমি বলতেছো, তাই না? তাহলে এখানে প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে ডিফারেন্সটা কে মেক করে? এটা তো প্লাসও আছে মাইনাসও আছে, ডিফারেন্সটা মেক করে আর গ্রুপ ভাইয়া। আর গ্রুপের মধ্যে কিছু গ্রুপ থাকে, যেই গ্রুপের মধ্যে কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। আমার কথা বুঝতে পারছো? তো আর গ্রুপের মধ্যে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে প্রোটিনটা কি হয়ে যাবো, আলটিমেটলি কি হয়ে যাবো, নেগেটিভ বেশি হয়ে যাবো, নেগেটিভ চার্জ হয়ে যাবো। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এরপর আসো, এটা আর গ্রুপটা হলো ডিফারেন্সটা ক্রিয়েট করে। ঠিক আছে, আচ্ছা এবার আসো। তাহলে ভাইয়া দেখো আমি এখানে লিখতেছি প্রোটিন, প্রোটের মধ্যে নেগেটিভ চার্জ আছে। এটা কি ভাইয়া? H প্লাসের সাথে যুক্ত হয়ে কি করতে পারে, তোমার বাফার হিসেবে কাজ করতে পারে না বলো তো? H প্লাসের সাথে যুক্ত হয়ে কি প্রোট H এটা তৈরি করতে পারে, মানে প্রোটিন আর H এর একটা কম্বিনেশন, মানে যৌগ তৈরি করতে পারে। সো H প্লাসে এটা সরাই দিল, H প্লাসে সরাই দেওয়া মানে কি অ্যাসিডিটি কমায় দেওয়া, তাহলে এটাও বাফার হিসেবে কাজ করে। ভাইয়া প্লাজমা প্রোটিন বাফার এটা কোথায় থাকবে? প্লাজমায় থাকবে না আরবিসির ভিতরে থাকবে? প্লাজমায় থাকবে, নামই প্লাজমা প্রোটিন, প্লাজমায় আছে। আচ্ছা ফসফেট বাফার মনে রাখবা কোষের ভিতরে থাকে। তোমাদের বেসিকের জন্য একটা জিনিস দিয়ে রাখি, মনে রাখবা কোষের ভিতরে কোন আয়ন, কোন পজিটিভ আয়নটা বেশি থাকে জানো? পটাশিয়াম পজিটিভ আয়নটা কোষের ভিতরে বেশি থাকে, সোডিয়াম আয়নটা কোষের বাইরে বেশি থাকে। কোন নেগেটিভ আয়নটা কোষের বাইরে বেশি থাকে? ক্লোরাইড আয়নটা কোষের বাইরে বেশি থাকে। আর কোন নেগেটিভ আয়নটা কোষের ভিতরে থাকে? ফসফেট আয়ন, এটা কোষের ভিতরে বেশি থাকে। তাহলে ভাই ফসফেটের মধ্যে কি নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে এটা কি ভাই H প্লাস নিতে পারে না? H প্লাস নিয়ে ও বাইফসফেট তৈরি করে। কথা বুঝতে পারছো? H প্লাস নিয়ে ও হলো বাইফসফেট তৈরি করে। H প্লাস নিল, সে হলো HPO4 2- তৈরি করে। কথা বুঝতে পারছো? সো H প্লাস নিয়ে সে বাইফসফেট তৈরি করে। হ্যাঁ বলো বলো। না আমাদের বই লেখা এরকম ছিল যে মানে ফসফেট বাফারে HPO4 2- আর হলো H2PO4-, এরা মানে খেলাধুলা করে আর কি। হ্যাঁ এটাই সত্যি, এটাই হলো সত্যি কথা। হ্যাঁ আমি জাস্ট এটা মানে একটা মানে ইজিলি বোঝানোর জন্য লিখছি। আসলে খেলাধুলা হয় কার মধ্যে বলো তো? এইটার মধ্যে আর হইলো H2PO4- এর মধ্যে খেলাধুলা হয় অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি এই ভিতরে যে ফসফেটটা থাকে এটা পিওর ফসফেট আকারে থাকে না, এটা এই আকারে থাকে। কথা বুঝতে পারছো? হ্যাঁ এটা এই আকারে থাকে। আচ্ছা যাই হোক, এটা ইজিলি বোঝানোর জন্য। আচ্ছা যাই হোক, এখন ভাইয়া এটা কেমনে মনে রাখবা? এটা তো ভুলে যাবা, এটা মনে রাখবা কিভাবে যে কোষের ভিতরে কোন আয়ন বেশি থাকে? দেখো ভাইয়া আমাদের যে আমাদের সেলগুলার কিন্তু অ্যানসেস্টর আছে, তাই না? তো সর্বপ্রথম ধারণা করা হয় যে সর্বপ্রথম একটা এককোষী জীবের উৎপত্তি হয়েছিল কোথায় জানো? সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশে সর্বপ্রথম সেল তৈরি হয়েছিল। আচ্ছা সমুদ্রের তলদেশে যদি সেল তৈরি হয়, তাহলে সমুদ্রের পানিতে কি থাকে ভাইয়া? NaCl থাকে না? তার মানে মনে রাখবা কোষগুলা
তার আশেপাশে লবণাক্ত দ্রবণ রাখতে পছন্দ করে, মানে NaCl যুক্ত দ্রবণ রাখতে পছন্দ করে। ঠিক আমাদের কোষগুলোও লবণের মধ্যে বা লবণের দ্রবণে সাঁতরাইতে পছন্দ করে। তো আমাদের কোষগুলোর আশেপাশেও এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন বেশি থাকে, আর কোষের ভিতরে পটাশিয়াম আয়ন আর ফসফেট আয়ন বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি সামনে যাই। হ্যাঁ, আচ্ছা, ব্লাড গ্রুপিং নির্ণয়ে এটা হেল্প করে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ব্লাড গ্রুপিংয়ের কেমনে নির্ণয় করা হয় জানো? এই যে ব্লাড গ্রুপিং হলো, এই যে ধরো এ ব্লাড গ্রুপ মানে কি জানো? এ ব্লাড গ্রুপ মানে এই যে এটা আরবিসি না, এই আরবিসির উপরে এ অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন থাকে, ঠিক আছে? এই এ অ্যান্টিজেন মানে কি? এ অ্যান্টিজেনটা আসলে কি জানো? এটা একটা গ্লাইকোপ্রোটিন, এটা একটা গ্লাইকোপ্রোটিন। তোমরা কি গ্লাইকোপ্রোটিনের কাহিনী জানো? মনে আছে তোমাদের কাহিনী? এই যে মনে আছে, এই যে তোমার ধরো এটা একটা সেল মেমব্রেন, সেল মেমব্রেনের মধ্যে কি ছিল? একটা ইন্টিগ্রাল প্রোটিন ছিল না? এই ইন্টিগ্রাল প্রোটিনের সাথে, হ্যাঁ, ইন্টিগ্রাল প্রোটিনের সাথে যদি আমি একটা কার্বোহাইড্রেটের চেইন লাগাই দেই, তাহলে এটা কি হয়ে গেল? গ্লাইকোপ্রোটিন হয়ে গেল না? বলো তো। আচ্ছা, তো ধরো এটা আরবিসির মেমব্রেন, এটার মধ্যে এইরকম একটা গ্লাইকোপ্রোটিন আছে। তো এই গ্লাইকোপ্রোটিনটারে আমি এ অ্যান্টিজেন বলে নাম দিলাম, ঠিক আছে? এ অ্যান্টিজেন। ঠিক অন্য টাইপের গ্লাইকোপ্রোটিন থাকলে ওটারে বি অ্যান্টিজেন। দেখো এই গ্লাইকোপ্রোটিনের আকার হলো গোলাকার, এটা হলো চতুর্ভুজাকার, তাহলে এটা বি অ্যান্টিজেন বললাম। যদি এমন হয় কোনো আরবিসির মধ্যে এই গ্লাইকোপ্রোটিনও আছে, এই গ্লাইকোপ্রোটিনও আছে, তখন ওটারে কি বলবো? এবি। যদি আমি দেখি যে কোনো আরবিসির মধ্যে উপরে কোনো গ্লাইকোপ্রোটিনই নাই, তখন ওটারে কি বলবো? জিরো গ্লাইকোপ্রোটিন। জিরো গ্লাইকোপ্রোটিন মানে কি? ও, কথা বুঝতে পারছো? জিরো গ্লাইকোপ্রোটিন মানে মানে কোনো অ্যান্টিজেনই নাই, জিরো অ্যান্টিজেন। জিরো অ্যান্টিজেন মানে কি? ও অ্যান্টিজেন। ও অ্যান্টিজেন মানে কোনো কিছুই নাই। কথা বুঝতে পারছো? সো ব্লাড গ্রুপিং কেমনে করা হয় বুঝতে পারছো ভাইয়া? বুঝি নাই। আমি বললাম যে ভাই ওর উপরে যদি হচ্ছে গ্লাইকোপ্রোটিন না থাকে তাহলে কি এটা সমস্যা হবে না? সমস্যা না, এটার আরও অ্যাডভান্টেজ আছে। এটা আমি জেনেটিক্স চ্যাপ্টারে তোমারে পড়াবো। ব্লাড ট্রান্সফিউশন, এটার আরও অ্যাডভান্টেজ আছে। কথা বুঝতে পারছো? কিছু না পাইলে ও গ্রুপ দিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পারছো? তো যাই হোক, এগুলো আমি পড়াবো, মানে কিভাবে ব্লাডের রিঅ্যাকশন হয়, এটা আমি হুদাই এখন পড়াইতে চাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি মনে করেন এবি পজিটিভ, আপনার দোস্ত নেগেটিভ, টেস্ট। আমার দোস্ত ও নেগেটিভ। না না, আপনার দোস্ত লাগবে না। কি মনে করেন আপনি যদি ও নেগেটিভ হন, আপনি তো অনেক ভালো, আপনি কারো রক্ত নিতে পারবেন না। কিন্তু এবি পজিটিভ মানে ধুমসে সবার থেকে। হ্যাঁ, এবি পজিটিভ হলে তুমি ধুমসে সবাই থেকে নিতে পারবা। কথা বুঝতে পারছো? জি জি জি। আর ও পজিটিভ হলে তুমি ধুমসে সবাইরে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ও নেগেটিভ হইলে ধুমসে সবাইরে দিতে পারবা, ঠিক আছে? যাই হোক, এগুলো আছে, এগুলো আমি মানে পরে পড়াবো। এটা ম্যাচিং, ব্লাড ম্যাচিং আর একটা অধ্যায় আছে। তো যাই হোক, এখন জেনেটিক্সে আছে ভাইয়া, জেনেটিক্সে আছে। হ্যাঁ হ্যাঁ, জেনেটিক্সে আছে, তুমি চেক করে দেখো। হ্যাঁ হ্যাঁ, উইয়ার্ডই আসলে এই চ্যাপ্টারেই দেওয়া উচিত ছিল, এই চ্যাপ্টারে দিলে ভালো হতো। যাই হোক, এখন দেখো ভাইয়া, আমরা সব ব্লাড গ্রুপিং করে ফেলছিলাম, বুঝছেন? কিসে? মানে ক্লাস 9 এ হার্টের সাথে আমরা ব্লাড গ্রুপিংও করে ফেলছিলাম, হার্টের সাথে, মানে হার্টের সাথে আর কি। তাহলে তো তোমাদের কনসেপ্ট আছেই, মোটামুটি কনসেপ্ট আছেই। যার ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, তার প্লাজমায় কি থাকে? বি অ্যান্টিবডি থাকে। যার ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে, তার প্লাজমায় হলো এ অ্যান্টিবডি থাকে। যার ব্লাড গ্রুপে এ বি দুইটা অ্যান্টিজেনই থাকে, তার প্লাজমায় কি থাকে? নো অ্যান্টিবডি থাকে। যার ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেনই থাকে না, তার প্লাজমায় কি থাকে? এ প্লাস বি দুইটা অ্যান্টিবডি থাকে। তো এই হইলো কাহিনী, বুঝতে পারছো? অ্যান্টিবডি অ্যান্টিজেন, এটা হলো কাহিনী। আচ্ছা যাই হোক, আমি এগুলোতে যাইতেছি না। এখন আসো, বিলিরুবিন বিলিভার্ডিন তৈরিতে ভাইয়া হেল্প করে, এটা অবশ্যই ট্রু, তোমরা এটা জানো। বিলিরুবিন বিলিভার্ডিন কেমনে তৈরি হয় আমরা আবার একটু 2 সেকেন্ডের রিভিশন দিয়ে নেই, ঠিক আছে? হিমোগ্লোবিন ভাইয়া কি পাবো ভাইয়া? হিম আর গ্লোবিন। হিম কি দিয়ে তৈরি ভাইয়া? হিম ভাইয়া কি পাবো? আর পোরফাইরিন। এই পোরফাইরিন রে প্রথম রিঅ্যাকশনে আমরা কি পাবো ভাইয়া? বিলিভার্ডিন। প্রথমে অক্সিডাইজ করে কি পাবা? বিলিভার্ডিন পাবা। তারপরে অন্য পজিশনে আবার রিডাকশন করে কি পাবা ভাইয়া বলো তো? বিলিরুবিন পাবা। বিলিরুবিন মানে বাইলিরুবিন, অ্যাকচুয়ালি এগুলা বাইল তৈরিতে হেল্প করে। বিলিরুবিনের কালার কি ভাইয়া? হলদা। এই হলদার কারণেই তোমার গুয়ের কালার কি হয়?
তোমার মুতের কালার কি হয়? মুত একটু ইসের মতো স্ট্রনিশ ইয়েলো। ওই তো ওই মুতের কালারও যে হলুদ হয়, ওই মুতের কালারটাও আসলে এই বিলিরুবিন থেকেই আসে। কথা বুঝতে পারছো? যাই হোক, এগুলো আমি পড়াবো, সমস্যা নাই। মুতের কালারের কাহিনী পড়াবো রেনালে, ঠিক আছে? যাই হোক, তারপরে আসো, নাইট্রিক অক্সাইড উৎপাদনে এরা সাহায্য করেন। ভাই নাইট্রিক অক্সাইডের সংকেতটা আমার একটু বলো তো। এটা কি নাইট্রিক অক্সাইড এটা নাকি এটা নাকি এটা? এনো। গুড, এটা হলো নাইট্রিক অক্সাইড, ঠিক আছে? তো নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়তা করে, ঠিক আছে? কেমনে সহায়তা করে নাইট্রিক অক্সাইড? দেখো, নাইট্রিক অক্সাইড উৎপাদনে তোমার কি লাগবে? নাইট্রোজেন লাগবে, আর কি লাগবে? অক্সিজেন। অক্সিজেন লাগবে। আমাদের বডিতে নাইট্রোজেনের ভান্ডার কোনটা বলো তো ভাইয়া? প্রোটিন। কারণ প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে, তাই না? এই অ্যামিনো অ্যাসিডের সাধারণ ফর্মুলা কি এইটা? তাহলে দেখো তো, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে না? বলো তো। তাহলে এই যে নাইট্রিক অক্সাইড তৈরির জন্য যে নাইট্রোজেনটা লাগে, এটা কি, এটা কই থেকে আসবে? একটা অ্যামিনো অ্যাসিড থেকে আসবে এই নাইট্রোজেন। আর অক্সিজেনটা যে লাগে, এটা কই থেকে আসবে বলো তো? এই আরবিসি কি করে? আরবিসি থেকে আসবে, অক্সিজেন ক্যারি করে। তাহলে এই অক্সিজেনটা এন থেকে আসবো, আরবিসি থেকে আসবো। কথা বুঝতে পারছো? তো এটা হলো সিম্পল হিসাব, সিম্পল হিসাব, ঠিক আছে? যে নাইট্রিক অক্সাইডের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনটা আইব তোমার অ্যামিনো অ্যাসিড থেকে, আর অক্সিজেনটা আসবো তোমার হলো তোমার আরবিসি। আরবিসির মধ্যে কি থাকে ভাই? অক্সিজেন থাকে না? সো আরবিসি থেকে। এখন দেখো, আমাদের এন্ডোথেলিয়াল যে কোষ আছে, এগুলো কি ভাই এন্ডোথেলিয়াল কোষ না? এন্ডোথেলিয়াল মানে কি জানো? ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের লেয়ারের যে কোষ থাকে, ওটারে এন্ডোথেলিয়াল কোষ বলে। যেমন আমি তোমার একটু দেখাই, দেখো ভাইয়া, এই ব্লাড ভেসেলের একটু স্ট্রাকচারটা তোমার দেখাই। দেখো ভাইয়া, ব্লাড ভেসেলের বাইরে ফাইবারের তৈরি একটা লেয়ার থাকে। দেখো আমি করতেছি, যেই ফাইবারের তৈরি লেয়ারটা, মানে ফাইবার মানে বুঝো তো, তন্তু, হ্যাঁ? ফাইবারের তৈরি একটা লেয়ার থাকে, যেটা নাকি প্রোটেকশন দেয়, ব্লাড ভেসেলের প্রোটেকশন দেয়। এই লেয়ারটারে কি বলে? টিউনিকা। টিউনিকা মানে লেয়ার। এক্সটার্না, টিউনিকা ফাইব্রোসা বলে, টিউনিকা অ্যাডভেন্টেশিয়া বলে, ঠিক আছে? যাই হোক, তারপরে ভাইয়া তুমি এই জায়গায় একটু চোখ দাও তো, একটু চোখ দিয়ে দেখো, এখানে কোষ আছে, দেখছো? কোষ আছে কিছু। স্মুথ মাসল। হ্যাঁ, এই কোষগুলো দেখতে কি রকম লাগে ভাইয়া? স্পিন্ডল শেপ না? হ্যাঁ, স্পিন্ডল শেপড কোষ আসলে কি ধরনের মাসল দিয়ে তৈরি ভাইয়া? স্মুথ মাসল, তাই না? আচ্ছা, নলাকার হইলো স্কেলিটাল মাসল, তাই না? নলাকার হইলো স্কেলিটাল মাসল। আচ্ছা, হ্যাঁ, তাহলে নলাকার হইলো স্কেলিটাল মাসল। কিন্তু ভাইয়া, নলাকারের সাথে যদি ব্রাঞ্চ থাকে, তখন ওটা কি হয়ে যায়? কার্ডিয়াক মাসল। এগুলো আমরা 9-10-এ পড়ছি না? আচ্ছা, ঠিক আছে, পড়ছি তো নাকি? আচ্ছা, এই চ্যাপ্টার তো ছিল। আচ্ছা, তাহলে এটা হলো স্মুথ মাসলের লেয়ার। হ্যাঁ, এটা হলো স্মুথ মাসলের লেয়ার। এই স্মুথ মাসলের লেয়ার বা মিডল লেয়ারে বলে টিউনিকা মিডিয়া। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটা হলো টিউনিকা মিডিয়া। আচ্ছা, মিডিয়া। লাস্টে ভাইয়া, লাস্টে দেখো দুইটা জিনিস আছে, এখান থেকে এই পর্যন্ত না, তারপরে কি এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত, রাইট? দুইটা লেয়ার আছে। এইটুকুকে বলে টিউনিকা কি বলো তো? ইন্টারনা। আচ্ছা, আচ্ছা, ইন্টিমা লিখলে ইন্টিমাই, ইন্টিমা সেম কেস আর কি। যাই হোক, এখন ভাই দেখো, ইন্টিমার মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, দেখছো? একটা লাল কালার জিনিস, তাই না? একটা লাল কালার এরকম জিনিস আছে না? বলো তো, এই লাল কালার জিনিসটা আসলে রাবারের মতো, এই কারণে এটাকে বলে ইলাস্টিক মেমব্রেন। কি বলে ভাইয়া? ইলাস্টিক মেমব্রেন বলে। যাই হোক, এটা তোমরা পড়বা। কিন্তু সবচেয়ে ভিতরের দিকে ভাইয়া, সবচেয়ে ভিতরের দিকে দেখো, এক কোষের একটা সারি আছে না? দেখো তো, সবচেয়ে ভিতরের দিকে, এটা কি সবচেয়ে ভিতরের দিকে আছে না? ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের লেয়ারে এই যে এক কোষের, এক সারি কোষের যে সারিটা থাকে, এক সারি কোষের যে লেয়ারটা থাকে, এই লেয়ারটাকেই বলে এন্ডোথেলিয়াল লেয়ার, বা এই লেয়ারে যে কোষগুলো থাকে এটারে বলে এন্ডোথেলিয়াল সেলস। যেমন এখানে ভেইনেও তুমি দেখো, ভেইনে টিউনিকা মিডিয়াটা অনেক অল্প থাকে, ছোট থাকে, ঠিক আছে?
কিন্তু এই জায়গায় দেখছো সবচেয়ে ভিতরের দিকে এক কোষের একটা লেয়ার আছে, এক সারি এক কোষের একটা মানে এক সারি কোষের একটা লেয়ার আছে, দেখছো? তো এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে কি বলে? এন্ডোথেলিয়াল। এন্ডো মানে ভিতরে। মনে রাখবা ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের দিকে যে লেয়ারটা থাকে ওটাকে বলে এন্ডোথেলিয়াল সেল। তাহলে দেখো এগুলো হলো একটা একটা এন্ডোথেলিয়াল সেল আমি নিয়ে আসছি। এগুলো হলো একটা একটা কি এন্ডোথেলিয়াল কোষ বা এন্ডোথেলিয়াল সেলস। এইটা 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 সবচেয়ে ব্লাড ভেসেলের সবচেয়ে ভিতরের লেয়ার। এইখান দিয়ে হইলো কি হইতেছে? ব্লাড ফ্লো হইতেছে। ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো হইলে এখানে অবশ্যই কি হইতেছে? আরবিসি ফ্লো হইতেছে। তো মনে রাখবা এন্ডোথেলিয়াল সেলে না একটা অ্যামিনো অ্যাসিড থাকে। অ্যামিনো অ্যাসিডটার নাম কি ভাই বলো তো? অ্যামিনো অ্যাসিডটার নাম হলো এল আর্জিনিন। নাম কি? এল আর্জিনিন। আর্জিনিন যে একটা অ্যামিনো অ্যাসিড এটা তো জানো নাকি? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, আর্জিনিন কিন্তু এই যে ওই যে পিভিটি টিম হল, ওই হলের মধ্যে কি এইচ এ ছিল না ভাইয়া? যে হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, হ্যাঁ, এটা হলো পোলার পজিটিভ চার্জ। এটা হলো ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, রাইট? আচ্ছা ঠিক আছে। না হিস্টিডিন, ইয়েস, হ্যাঁ হিস্টিডিন, আর্জিনিন আর লাইসিন এটা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। তো এগুলো কিন্তু অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তো এগুলা সব হলো এগুলা হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড যেহেতু তোরে ওর মধ্যে কি আছে ভাই? অ্যামিনো গ্রুপ আছে, তার মানে ওর মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে না ভাই বলো তো? ওর মধ্যে নাইট্রোজেন আছে। তাহলে দেখো তুমি এই এল আর্জিনিন রে একটা অক্সিজেন দিলা, ওর নাইট্রোজেনটা এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে ভাইয়া বলো তো? নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে। তাহলে বুঝতে পারছো আরবিসি কিভাবে নাইট্রিক অক্সাইড তৈরিতে হেল্প করে? আরবিসি কিন্তু নাইট্রিক অক্সাইড নিজে প্রডিউস করে না। আরবিসি এন্ডোথেলিয়াল সেলকে অক্সিজেন দিয়া নাইট্রিক অক্সাইড প্রোডাকশনে কি করে বলো তো? হেল্প করে, ঠিক আছে? কারণ আমি বলছি যে নাইট্রিক অক্সাইড তৈরির জন্য নাইট্রোজেন দরকার আর অক্সিজেন দরকার। এই নাইট্রোজেনটা আসবে একটা অ্যামিনো অ্যাসিড থেকে, যেটা এই যে এইটা অ্যামিনো অ্যাসিড, কারণ অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপের মধ্যে নাইট্রোজেন আছে। আর এই অক্সিজেনটা আসবে কই থেকে? আরবিসি থেকে, তাই না? এই অক্সিজেনটা আসবে আরবিসি থেকে। সো এই হলো কাহিনী, কথা বুঝতে পারলে? এটা সিম্পল কাহিনী। তোমার বইয়ে মনে হয় এটা একটু উল্টাপাল্টা বিভিন্নভাবে লেখছে, বাট মেইন কাহিনী এইটাই যে এন্ডোথেলিয়াল কোষে হইলো তোমার কি থাকে? আর্জিনিন থাকে। এই আর্জিনিন হইলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড প্রডিউস করে, এবং এখানে আর্জিনেজ নামের একটা এনজাইম কাজ করে, আর্জিনেজ, ঠিক আছে? এল আর্জিনিন মানে কি বলো তো? আমরা পড়ছিলাম কিন্তু ভাই ডি ডি, আমরা কি ডি গ্লুকোজ এল গ্লুকোজ পড়ছিলাম না? হাইড্রোক্সিল ডান দিকে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডি গ্লুকোজ এল গ্লুকোজ পড়ছিলাম। তেমনই ভাই ডি আর্জিনিন, ডান দিকে হ্যাঁ বাম দিকে থাকে, বাম দিকে থাকে এল তো। হ্যাঁ হ্যাঁ কত বাম দিকে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে বিষয়টা হলো ডিএল। ডিএল সমানু মানে আমরা কি পড়ছিলাম না? ডিএল সমানু, এই ডিএল সমানু নিয়ে দাঁড়াও আমি জিজ্ঞেস করি, এই আরিফিন তোমার কি ডিএল সমানু নিয়ে ধারণা আছে? ডি গ্লুকোজ এল গ্লুকোজ, আরিফিন, সাফকাত তোমার ধারণা আছে বলো তো? না ভাই। আচ্ছা ঠিক আছে। সো ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ নিয়ে ধারণা থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমাদের আজকে একটা পাঠাবো না, একটা ভিডিও পাঠাবো না, ওইখান থেকে তোমরা ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের ধারণাটা নিবা, কথা বুঝতে পারছো? একটা ভিডিও শুধু তোমাদের জন্য পাঠাবো, হ্যাঁ? আর বাকি মনে হয় যারা আসো ওরা মনে হয় ডি গ্লুকোজ এল গ্লুকোজ জানো। আবরার তো জানো নাকি? তুমিও জানো না? ও আচ্ছা, তুমিও জানো না? আয় হায়, কি বলো? আচ্ছা যাই হোক, তাহলে তো ভিডিওটা এসেনশিয়াল, পাঠাইতেই হবে। যাই হোক, সেল কেমিস্ট্রির ভিডিও, হ্যাঁ? ডি গ্লুকোজ কি এল গ্লুকোজ কি এটা বুঝতে হইব ভাই, এটা বুঝতে হইব। এটা তোমার অর্গানিক কেমিস্ট্রিতেও কাজে লাগবে। এটা নট অনলি তুমি ভাইবো না যে বায়োলজি পড়া, এটা কেমিস্ট্রি পড়া হিসেবে ধরবা, কেমিস্ট্রি পড়া হিসেবে ধরবা, এটা অর্গানিক কেমিস্ট্রিতেও কাজে লাগবে। তো যাই হোক, এল আর্জিনিন হইলো আর্জিনিনের একটা ভ্যারিয়েন্ট, প্রত্যেকটা এল জি এল ডি এরকম ভ্যারিয়েন্ট আছে। তো এল আর্জিনিন থাকে আর কি। মনে রাখবা মোস্টলি মানবদেহে কোন গ্লুকোজ শোষণ হয় জানো? ডি গ্লুকোজ শোষণ হয়। আর মোস্টলি মানবদেহে কোন অ্যামিনো অ্যাসিড শোষণ হয় জানো? এল অ্যামিনো অ্যাসিড শোষণ হয়। মনে রাখবা গ্লুকোজ শোষণ হয় ডি, মানে কার্বোহাইড্রেটগুলো ডি শোষণ হয়, আর অ্যামিনো অ্যাসিডগুলো কি শোষণ হয়? এল শোষণ হয়, ঠিক আছে? এটা মনে রাখবা জাস্ট। আচ্ছা তারপরে আসো ভাই, মনে রাখবা নাইট্রিক অক্সাইড একটা ভেসোডায়ালেটর। ভাই ভেসোডায়ালেটর মানে কি বলো তো ভাইয়া? হ্যাঁ, ব্লাড ভেসেল পাতলা না ভাইয়া, ব্লাড ভেসেল হলো দেখো এই যে এটা কি আছে ভাইয়া, এইখানে তোমার এটার উপরে কি আছে? স্মুথ মাসল আছে না ভাইয়া? বলো তো, টিউনিকা ইন্টিমার উপরে কি স্মুথ মাসল আছে না? তো নাইট্রিক অক্সাইড তৈরি হইলে নাইট্রিক অক্সাইড যে স্মুথ মাসলের উপরে কাজ করার পরে স্মুথ মাসলগুলোরে রিল্যাক্স করতে পারে।
আর স্মুথ মাসলগুলো যদি রিল্যাক্স হয় তাহলে এই যে ব্লাড ভেসেলের যে ডায়ামিটারটা আছে এটা রিল্যাক্স হইলে কি হইব, এটা বাড়বো নাকি কমবো? বাড়বে। এই যে এরকম ধরো এটা ব্লাড ভেসেলের লুমেন, এটা হলো যখন রিল্যাক্স হবে স্মুথ মাসলগুলা, ধরো এটা ব্লাড ভেসেলের লুমেন, এটা যখন রিল্যাক্স হবে স্মুথ মাসলগুলা তখন এটা আস্তে করে এরকম বাড়বে। কথা বুঝতে পারছো? বাড়বে। আমি দেখাই ভেসোডাইলেশনটা দেখাই, দেখো ধরো ভেসোডাইলেশন আমি দেখাই। হ্যাঁ এই যে দেখো এটা হলো নর্মাল, এই দেখো এটা হলো ভেসো কনস্ট্রিক্ট হয়ে গেছে দেখছো, আর এটা হলো ভেসোডাইলেশন দেখছো বড় হয়ে গেছে। তো রিল্যাক্স করলে লুমেনটা হলো অনেক বড় হয়ে যায়, দেখো রিল্যাক্স করলে লুমেনটা অনেক বড় হয়ে যায়, আর কনস্ট্রিক্ট করলে লুমেনটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। ভালো মতো দেখো, বুঝতেছো কিনা বলো। এটা হলো নর্মাল, এখন যখন ভেসো কনস্ট্রিকশন হবে দেখছো লুমেনটা কীভাবে ছোট হয়ে গেছে, আর যখন ভেসো ডায়ালেশন হবে তখন লুমেনটা হলো বড় হয়ে গেছে। বুঝতে পারছো ডায়ালেশন মানে কি বলো তো ভাই? ডায়ালেট মানে প্রসারিত করা, তাই না? তো মাসল যখন রিল্যাক্স হবে, আমার টিউনিকা মিডিয়াতে যে মাসলগুলো আছে এই মাসলগুলো যখন রিল্যাক্স হবে তখন আমার এই যে লুমেনটা বড় হয়ে যাবে, এভাবে বড় হয়ে যাবে। কথা বুঝতে পারছো? বড় হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে বেশি রক্ত চাইতে পারবো। ঠিক আছে, তো এটা হলো নাইট্রিক অক্সাইড ভেসোডায়ালেটর হিসেবে কাজ করে। ভাইয়া যখন নাকি মানুষ হার্ট অ্যাটাক করলে কি হয় বলো তো? হার্ট অ্যাটাক এর প্রধান কারণ হইলো ভাইয়া অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি জানো? এই যে হার্টে যে রক্তনালীটা সাপ্লাই দেয়, ওর যে তোমার ইটা আছে, ডায়ামিটারটা আছে, মানে ওর যে তোমার কি বলবো লুমেনটা আছে, লুমেনটা হলো ছোট হয়ে যাওয়া, চর্বি জৈমা বা যেভাবেই হোক ছোট হয়ে যাওয়া। দেখছো ছোট হয়ে গেছে, তাই না? দেখো এই জায়গায় বড় আছে, এই জায়গায় হঠাৎ করে ছোট হয়ে গেছে, চর্বি জৈমা হইলো এই জায়গায় ছোট হয়ে গেছে। তো এটা অ্যাথেরোস্ক্লেরোসিস হইলে তাহলে ভাই এখানে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তাহলে এখানে কি ব্লাড ফ্লো কি বেশি যাইতে পারবে না কম যাবে বলো তো? কম যাবে। মানে বিষয়টা এরকম ভাবো যে এই যে তোমার হইলো ব্লাড ভেসেল, এখন এইখানে তোমার চর্বি জমছে, চর্বি জৈমা এমন অবস্থা হইছে যে তোমার এটা ছোট হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই মামুন তোমার আব্বুর কি অবস্থা? কবে সার্জারি কবে হবে বলো? মামুনের আব্বুর কিন্তু এই ঘটনাটা হয়েছে। কথা বুঝতে পারছো? কবে হবে সার্জারি? হ্যাঁ হ্যাঁ ওপেন হার্ট করবে। বলো কবে হবে সার্জারি? ডাক্তার দেখাচ্ছে আমি, দুইটা দেখানোর পরে হয়তো করব। হুম ঠিক আছে ওকে। দেখবা তোমার এখন যখন নাকি ভাইয়া তোমার এই তোমার এটা হইলো এরকম লুমেনটা ছোট হয়ে যাইব, তখন বলো তো এদিক দিয়ে কি ব্লাড ফ্লো বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে এটা যদি এই রক্তনালীটা ভাইয়া যদি হার্টে সাপ্লাই দেয়, হার্টে রক্ত সাপ্লাই দেয়, তাহলে হার্টে রক্ত সাপ্লাই দিলে হার্টে যদি ব্লাড কম যায় তাহলে কি হার্ট পাম্প করার জন্য শক্তি পাবে? কারণ কি এই রক্তটা হইলো তোমার এই অক্সিজেনযুক্ত রক্ত, এটা হার্টে সাপ্লাই দিতেছে। এখন অক্সিজেনযুক্ত রক্ত যদি তুমি রাস্তা বন্ধ করে দাও তাহলে হার্টে অক্সিজেনের সাপ্লাই কমবে, হার্ট পাম্প করার শক্তি পাবে না। হার্ট পাম্প করার শক্তি না পাইলে আস্তে আস্তে হার্ট অ্যাটাক হয়। কথা বুঝতে পারছো? তো হার্ট অ্যাটাক প্রথমে হলো বুকে ব্যথা হয়, ওটার বলে অ্যানজাইনা, তারপরে হলো হার্ট অ্যাটাক হয়। তো তখন আমরা একটা ওষুধ খাওয়াই, এই ওষুধরে বলে নাইট্রোগ্লিসারিন। কথা বুঝতে পারছো? এই ওষুধকে বলে নাইট্রোগ্লিসারিন। হ্যাঁ এই গ্লিসারল ট্রাইনাইট্রেটও বলে বা নাইট্রোগ্লিসারিনও বলে। ঠিক আছে, এই মামুন তোমার আব্বুরে কি এরকম কিছু দিছিল বলো তো? দেখো তো জিটিএন লেখা আছে কিনা কোনো ওষুধে। ঠিক আছে, গ্লিসারল ট্রাইনাইট্রেটও বলে, নাইট্রোগ্লিসারিনও বলে। এখন এই নাইট্রোগ্লিসারিন কেন খাওয়াই আমরা বলো তো? নাইট্রোগ্লিসারিন খাওয়াইলে এই নাইট্রোগ্লিসারিন মেটাবলিজমের মাধ্যমে নাইট্রিক অক্সাইড প্রডিউস করবে। বুঝতে পারছো? এই নাইট্রিক অক্সাইড কি করব? ভেসোডায়ালেশন করব। করোনারি আর্টারি মানে যেই আর্টারিটা হার্টে সাপ্লাই দেয়, ওই হার্টে সাপ্লাইয়ের যে দেওয়া আর্টারিটা ডায়ালেশন করব। ডায়ালেশন করলে কি হইব দেখো তবে, আগে যেরকম ছিল তার থেকে এরকম ডায়ালেশন করলো। ডায়ালেশন করলে কি ফুইলা গেল না? ফুইলা গেল। তখন ধরো চর্বি আছে, চর্বি যে মাইরা ফেলে তা না, চর্বি ধরো আছে, কিন্তু ডায়ালেট করার কারণে এর প্রস্থটা কি অনেক বাইরে গেল না ভাইয়া বলো তো? তখন কি ব্লাড ফ্লো কি আবার রিস্টোর হয়ে গেল না? কথা বুঝতে পারছো? এই কারণে হার্ট অ্যাটাকের চিকিৎসায় আমরা বলো। আচ্ছা মদ খেলে কি রিল্যাক্স লাগে? রিল্যাক্সেশন হয়? আমি মদ খাই নাই তো বলতে পারি না। সিরিয়াসলি হার্ট রেট বেড়ে যায় না? মদ খাইলে মদ লিভার পচে, আমি জানি আপনি জানেন মদ খেলে কি হয়, দেখি প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম অনেক বেশি কাজ করে।
ভাই এটা ডিপেন্ড করে, ধরো তুমি মদ খাইছো, এখন তুমি ধরো মদ আসলে ধরো একটা ইনটক্সিক, মানে এটার মেটাবলিজম তো অবশ্যই আমরা জানি যে এটা লিভারে মেটাবলিজম হয় এটা, কিন্তু মদ খাইলে কিন্তু এটা ব্রেইনেও একটা ইফেক্ট আছে। এখন ব্রেইনের ইফেক্টটা হলো ইমোশনাল ইফেক্ট। এখন ইমোশনাল ইফেক্ট, তুমি ধরো ব্রেকআপ কইরা মদ খাইছো, প্রেম কইরা তোমার ব্রেকআপ কইরা মদ খাইছো, এখন তোমার মানে যেটাই হোক মদ কি করে জানো, মদ হলো অ্যাগ্রাভেট করে। অ্যাগ্রাভেট মানে কি বলো তো? অ্যাগ্রাভেট মানে তোমার ইমোশনাল যে জিনিসটা আছে এটাতে বাড়ায় দেয়। এখন ধরো তুমি অনেক রিল্যাক্স আছো, অনেক মজা, ঠিক আছে, আজকে অনেক মজা, অনেক রিল্যাক্স, এখন তুমি মদ খাইছো, এখন তোমার আরো ভাল লাগবে, এই কি অবস্থা, এটা ভাল লাগবে। আর যখন তুমি ধরো কইরা মদ খাইবা, কি মানে ধরো একটা ইমোশনাল মানে আনস্টেবল হয়ে মদ খাইবা, ইমোশনালি আনস্টেবল, অনেক রাগ হয়ে মদ খাইবা, তখন দেখবা তোমার আরো রাগ হলো আরো বেশি অ্যাগ্রাভেট হয়ে যাবে, তখন তোমার হার্টবিট বাইরে যাইব। তো এটা বলাটা আসলে মুশকিল, কখন মদ খাইলে হার্টবিট বাড়বে, কখন মদ খাইলে হার্টবিট কমবে, বুঝতে পারছো? এটা খুবই মুশকিল আর কি। যাই হোক, তুমি একটু মদ খেয়ে দেখো তো সাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, তারপরে হলো তোমার বাই দ্য ওয়ে এইটা, এই যে আরবিসি ভাই H2S গ্যাসও উৎপাদন করতে পারে খুবই ট্রেস অ্যামাউন্টে H2S গ্যাসও উৎপাদন করতে পারে। H2S গ্যাস কি করে জানো, ওই আমাদের NO গ্যাস কি করছিল, ভেসোডাইলেশন করছিল না, H2S করে ভেসোকনস্ট্রিকশন, বাট H2S গ্যাসটা অনেক ট্রেস অ্যামাউন্টে উৎপাদন হয়, এবং অনেক বইয়ে লেখা আছে এটা উৎপাদন হয়, অনেক বইয়ে লেখা আছে এটা উৎপাদন হয় না। কথা বুঝতে পারছো? যাই হোক, তোমাদের আজমলের বইয়ে যেটা লেখা ওইটাই পড়তে হইব, যে H2S গ্যাস কি করে, ভেসোকনস্ট্রিকশন করে, ঠিক আছে? আজমল স্যারের বই মানে একটা কথা ফলো করেন কেন আপনারা? মানে ধরেন মানে যখন আমাদের আজমল স্যারের বই ছিল তখন তো মেডিকেল এডমিশন প্রশ্ন হতো, তখন কেমনে প্রশ্ন করতো, তখন কি বই পাওয়া লাগতো? আজমল স্যারের বই তো আমার বড় বোনও পড়ছে, এটা তো অনেক আগের বই। ধরেন যখন ছিল না, যখন ছিল না 1990 আগে তো ছিল না, তাই না? 1980 তখন তো মেডিকেল প্রশ্ন পরীক্ষা হতো না, তখন কেমনে পরীক্ষা দিতে মানুষ? তখন আল্লাহ জানে, কোনো একটা বই হয়তো ছিল, এত আগে তো ঘাটাই নাই ভাই। আমি সবসময় ফরওয়ার্ড থিঙ্কিং করি, বুঝতে পারছো? পিছে কি হয়েছে এটা নিয়ে আমি ভাবি না, অলওয়েজ সামনে কি হয়েছে এটা নিয়ে ভাবি, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন আসো ইমিউন রেসপন্সে হইলো হেল্প করে ভাইয়া। ইমিউন রেসপন্সে কেমনে হেল্প করবে ভাইয়া বলো তো? এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল, ইমিউন রেসপন্সে তো WBC হেল্প করার কথা, তাই না ভাইয়া? প্রতিরক্ষায় তো WBC কাজ করার কথা। এটা আমি কেন পড়াইতেছি জানো, এটা তোমরা ভুল করবা, যে নিচের কোনটি সত্য নয়, যে আরবিসি ইমিউন রেসপন্সে হেল্প করে, আসলেই করে। কেমনে করে? নর্মালি WBC করার কথা। হ্যাঁ বলো। মানে কিছু এমসিকিউ আছে, মানে নিচের কোনটি প্রতিরক্ষায় সহায়তা করে, তখন তো WBC থেকে আরবিসি থেকে প্ল্যাটলেট থেকে, তখন WBC থেকে তখন ভাই WBC ছাড়া আর কিছু দাগাবা না, কথা বুঝতে পারছো? বাট যদি এরকম থাকে যে নিচের কোনটি আরবিসির কাজের ক্ষেত্রে সত্য নয়, কথা বুঝতে পারছো, দেখবা কোনোটাই মিলতেছে না, চারটার মধ্যে চারটাই মিলতেছে না, কিন্তু একটা অপশন হলো প্রতিরক্ষায় সাহায্য করে, তখন তোমার এটা দাগাইতে হবে, কথা বুঝতে পারছো? এখন এটা প্রতিরক্ষায়, হ্যাঁ এটা তো সঠিক, এটা সঠিক। এখন কেমনে সঠিক এটা আমি বলতেছি, মনে যাতে থাকে। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো ভাই মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। এবার প্রতিরক্ষা মানে কি বলো তো? ইমিউন রেসপন্স মানে কি? ইমিউন রেসপন্স মানে হইলো তোমার বডির ভিতরে আমি যদি কোনো ফরেন পার্টিকেল ঢুকাই, তাহলে ওই বডি ফরেন পার্টিকেলটারে কি করে, চিনতে পারে, এবং ওইটা কি করে, ধ্বংস করে। এটারে কি বলে? ইমিউন রেসপন্স বলে। আমার কথা বুঝতে পারছো? তোমার বডির মধ্যে আমি যদি ফরেন পার্টিকেল মানে কি, যেটা আমার বডির নিজস্ব না, যেটা আমার বডির বাইরের জিনিস, তো বডির বাইরের কোনো জিনিস যদি আমি ভিতরে ঢুকাই, তাহলে ওইটারে চিনতে পাইরা ডেস্ট্রয় করতে পারারে বলে ইমিউন রেসপন্স, ঠিক আছে? এখন এটার সবচেয়ে ভালো উদাহরণ হলো আরবিসি যে ইমিউন রেসপন্স দেয়, এটার ভালো উদাহরণ হলো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। এটা কেমনে দেয় ভাইয়া? দেখো, আমি ধরো এ ব্লাড গ্রুপের একটা ব্যক্তিরে বি ব্লাড গ্রুপের, এটা হলো এ ব্লাড গ্রুপের একটা ব্যক্তি, আর এটা বি ব্লাড গ্রুপের একটা ব্যক্তি। কারণ এ ব্লাড গ্রুপের ব্যক্তির ব্লাডটা আমি বি ব্লাড গ্রুপে দিলাম, তাইলে কি ভাইয়া এই বি ব্লাড গ্রুপ কি এ ব্লাড গ্রুপের ব্লাডটার কি অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? রিঅ্যাক্ট করবে, তাই না? মানে তুমি আমারে বলো, এ গ্রুপের কেউ কি বি গ্রুপের রক্ত দিতে পারবো? পারবো না। তো হ্যাঁ, তো যখন তুমি রক্তটা দিবা, রক্তটা বডির মধ্যে দিবা, তখন এই অ্যান্টিবডি আইসা কি আরবিসি রে ধ্বংস করে ফেলবে না ভাইয়া বলো তো? হ্যাঁ, অ্যান্টিবডি আইসা আরবিসি রে ধ্বংস করে ফেলবে। তো এটারে কি ইমিউন রেসপন্স বলা যায় না বলো তো? এটা কিন্তু ইমিউন রেসপন্স বলা যায়। তো আরবিসি এইভাবে ইমিউন রেসপন্সে হেল্প করতে পারে যদি তুমি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করো, ঠিক আছে?
আচ্ছা এই যে অ্যান্টিজেন রে অ্যান্টিবডি ধইরা এই আরবিসিটা ধ্বংস করে ফেলে। কথা বুঝতে পারছো? কারণ কি? কারণ এ গ্রুপের রক্ত কিন্তু বি গ্রুপের মানুষের জন্য কি বিদেশি না, ফরেন পার্টিকেল না, বলো তো? ফরেন বস্তু না, জি পার্টি ফরেন পার্টিকেল তো। মজা বেশি না, কি বলেন আপনি? হ্যাঁ। বেশি জিনিস তো বেশি মজা। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই, বিদেশি জিনিস তো মজা বেশি। আচ্ছা দেখো এখন আসো, ফ্রি রেডিক্যাল তৈরি আজকে তুমি অনেক কমেডি করার চেষ্টা করতেছো কিন্তু কিক পাইতেছো না, আমি বুঝতেছি। কি বলো ভাই আবরার, কমেডি কিং সম্পর্কে কিছু বলবা? আজকে পোলাটা অনেক ট্রাই করতেছে কমেডি করার কিন্তু কমেডি করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ওকে আসো। ফ্রি রেডিক্যাল, আচ্ছা ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে এটা ব্যাকটেরিয়া ধ্বংস হেল্প করতে পারে, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট। কেমনে করে? ভাই আরবিসির মধ্যে কিন্তু অক্সিজেন থাকে, বুঝতে পারছো? এই অক্সিজেন কিন্তু ভাইয়া ইলেকট্রন একটা গ্রহণ কইরা সুপার অক্সাইডে কনভার্ট হইতে পারে, জানো? মানলাম। এই সুপার অক্সাইড কিন্তু ফ্রি রেডিক্যাল একটা। আচ্ছা সুপার অক্সাইড কি ভাইয়া অনেক বেশি রিঅ্যাক্টিভ না? ধুইছে। জি তো এটার সামনে যদি ভাইয়া, হ্যাঁ এটার সামনে যদি কোনো ব্যাকটেরিয়া পড়ে, ব্যাকটেরিয়া না ইভেন আমার নিজের সেলও যদি পড়ে, তাহলে কিন্তু এটারে কি করে ফেলবে, এই মেমব্রেনের সাথে রিঅ্যাকশন করে মেমব্রেনটারে ধ্বংস করে ফেলবে। কথা বুঝতে পারছো? ফাটাই ফেলবে। হ্যাঁ ইলেকট্রন ত্যাগ করে ওকে পুরো ফাটাই ফেলবে। ইলেকট্রন এটা অ্যাকচুয়ালি লিপিড পারঅক্সিডেশন বলে এটারে, বুঝতে পারছো? এটা প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, সুপার অক্সাইড প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, ওই হাইড্রোজেন পারঅক্সাইড পরে লিপিডের সাথে বিক্রিয়া করে লিপিড পারঅক্সিডেশন করে, বুঝতে পারছো? মানে আমাদের এই মেমব্রেনটা কি ভাই লিপিডের তৈরি না, বলো ফসফোলিপিডের তৈরি না? হ্যাঁ অবশ্যই। তো লিপিডের পারঅক্সিডেশন করলে এই মেমব্রেনের আর স্ট্রাকচার সেম থাকে না, তখন এই মেমব্রেনটা ডিসইন্টিগ্রেট করে যায়। কথা বুঝতে পারছো? তো মেমব্রেন ফাটায় ফেলতে পারে। অ্যাকচুয়ালি সুপার অক্সাইড ডিরেক্ট যায় মেমব্রেন ফাটায় না, সুপার অক্সাইড আগে কি করে জানো, পার অক্সাইড তৈরি করে, H2O2 তৈরি করে, ওইটা যায় লিপিড পারঅক্সিডেশন করে। ঠিক আছে, তো যাই হোক আমি জাস্ট বললাম যে ভাই সুপার অক্সাইড এটা কি অনেক বেশি রিঅ্যাক্টিভ। তুমি মনে রাখবে এটা যেহেতু অক্সিজেন আছে, তো যে কোনো সময় ভাই আমাদের কোষে কিন্তু অনেক ক্রিয়া বিক্রিয়া হয়, ইভেন এন্ডোথেলিয়াল কোষে অনেক ক্রিয়া বিক্রিয়া হয়। এমন না যে ভাইয়া এই যে ইলেকট্রনটা আমি লিখলাম, এই ইলেকট্রনটা যে এই আরবিসি থেকে আসলে, এমন না। এমন হইতে পারে যে এন্ডোথেলিয়াল কোষের ক্রিয়া বিক্রিয়ার কারণে একটা অক্সিজেন মিসপ্লেস হয়ে গেছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে না ভাইয়া, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে একটা অক্সিজেন একটা ইলেকট্রন মিসপ্লেস হয়ে যায়। মাঝে মাঝে এরকম হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে ইলেকট্রন ডিসপ্লেস হয়ে যেতে পারে। সো ডিসপ্লেস হয়ে যায়, এটা এখন ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রন ধর আরবিসির মধ্যে ঢুইকা, আরবিসিতে যেহেতু অক্সিজেন বেশি থাকে, তো অক্সিজেনের সাথে লাইগা কি তৈরি করে, সুপার অক্সাইড তৈরি করে। এই সুপার অক্সাইড হলো অনেক বেশি রিঅ্যাক্টিভ, সো এটা বিভিন্ন জিনিসের সাথে রিঅ্যাকশন করে ওটা ধ্বংস করতে পারে। সো ব্যাকটেরিয়ার সাথে রিঅ্যাকশন করে ওটারও ধ্বংস করতে পারে। ঠিক আছে, সো ব্যাকটেরিয়ার সাথে রিঅ্যাকশন করে ধ্বংস করলে এটা কিন্তু সামান্য পরিমাণে ইমিউনিটিতে হেল্প করে। ঠিক আছে, ইমিউনিটিতে সামান্য পরিমাণে হেল্প করে। আরবিসি কখন কখন বাড়ে ভাইয়া, আরবিসি কখন বাড়ে, কখন আরবিসি বাড়ে, বডির ভিতরে কখন আরবিসি বাড়তে পারে, কোন কোন কন্ডিশনে, এটা আমরা এখন পড়বো। টাইপিং করলে হ্যাঁ গুড। সো ফার্স্ট অফ অল আমরা এক্সারসাইজ করলে আরবিসি বাড়ে। কেমনে বাড়ে এক্সারসাইজ করলে, আমরা একটু লজিক্যালি দেখব। দেখো আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের বডির অক্সিজেন ডিমান্ড কি বাড়ে না কমে? পারবে তো অবশ্যই। আরে অবশ্যই বাড়ে, কারণ এক্সারসাইজ করার সময় হেভি এনার্জি লাগে, এনার্জির জন্য অক্সিজেন তোমার লাগবে। অক্সিজেনরে গ্লুকোজ দিয়ে জারিত করে তুমি কি করবা, এটিপি তৈরি করবা। গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কি এটিপি। তো অক্সিজেন তো তোমার অবশ্যই লাগবে, তাহলে বেশি গ্লুকোজ ধারণ করা লাগবে তোমার বেশি এটিপি তৈরি করার জন্য, কারণ তুমি এক্সারসাইজ করতেছো, তোমার এনার্জি বেশি লাগতেছে। সো অক্সিজেন ডিমান্ড বাড়লো। এখন এই অক্সিজেন ডিমান্ড ভাইয়া যখন বাড়ে তখন ওইটারে বলে হাইপক্সিয়া, মানে রক্তে যতটুকু অক্সিজেন আছে ওইটা কি এনাফ নাকি এনাফ না, ওইটা এনাফ না। বডির ডিমান্ডের তুলনায় যদি অক্সিজেনের চাহিদা যদি বাইরে যায়, তখন মানে বডির ডিমান্ড যদি বাইরে যায় অক্সিজেনের প্রতি, তখন ওই কন্ডিশনটা বলে হাইপক্সিয়া, অর্থাৎ রক্তে অক্সিজেনের পরিমাণ বডির ডিমান্ডের তুলনায় কম, ওইটারে বলে হাইপোঅক্সিয়া। হাইপো মানে কি ভাইয়া বলো তো, কম, আর অক্সিয়া মানে কি ভাইয়া অক্সিজেন, তাহলে কম অক্সিজেন যুক্ত রক্ত, ওই কন্ডিশনটা কি বলে, অক্সিজেন যদি কম থাকে তাহলে ওইটারে বলে হাইপক্সিয়া। আমি যদি বলে অ্যানক্সিয়া মানে কি, তাহলে কি পারবা না তোমরা এখন বলো তো? অক্সিজেন একদম নাই। হ্যাঁ, হাইপক্সিয়া মানে ভাইয়া কম অক্সিজেন আছে, কিন্তু আছে তো, তাই না ভাইয়া, আছে তো, রাইট? হ্যাঁ কি, হ্যাঁ আচ্ছা। আর অ্যানক্সিয়া মানে ভাইয়া এ মানে নাই, সো অ্যানক্সিয়া মানে অক্সিজেন একদম অ্যাবসেন্ট, বুঝতে পারছো? ওইটারে বলে অ্যানক্সিয়া। তোমাদের একটা লিঙ্ক দিতেছে, আবার জয়েন করো।
আচ্ছা দেখো ভাইয়া, তাহলে হাইপক দেখো এক্সারসাইজ করার সময় হাইপক্সিয়া তৈরি হয়, এটা কি ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার, অক্সিজেন কম থাকে। আচ্ছা এখন আমার বডিতে কিছু অক্সিজেন সেন্সর সেল থাকে। অক্সিজেন কি সেন্সর, অক্সিজেন সেন্সর সেলস। এই অক্সিজেন সেন্সর সেলসগুলো কই থাকে জানো? অক্সিজেন সেন্সর সেলসের কাজ কি বলো তো ভাইয়া? যে ব্লাডে অক্সিজেন কম আছে না বেশি আছে এটা সেন্স করা, তাই না? তাহলে হাইপক্সিয়া যখন হবে তখন কি বডির তুলনায় অক্সিজেনের পরিমাণ কম থাকবে। তাহলে হাইপক্সিয়া মানে কি অক্সিজেন, বডির ডিমান্ড বাইরে গেছে কিন্তু রক্তে অক্সিজেনের পরিমাণ বডির ডিমান্ডের তুলনায় কম। তখন এই অক্সিজেন সেন্সর সেলগুলা কি হয়? উদ্দীপিত হয়। উদ্দীপিত মানে প্লাস প্লাস। এখন কথা হলো এই অক্সিজেন সেন্সর সেলগুলা কই থাকে? অক্সিজেন সেন্সর সেলগুলা ভাইয়া থাকে হইলো কিডনির নেফ্রনে। কথা বুঝতে পারছো? আর যদি ভালো মতো বলি, ওই নেফ্রনের একটা পড়ছো না এফারেন্ট আর্টারিওলের প্রাচীর, জি এফারেন্ট আর্টারিওলের প্রাচীরে হইলো এই অক্সিজেন সেন্সর সেলস। তুমি বলে রাখো কিডনিতে থাকে। কোথায় থাকে ভাইয়া? কিডনিতে থাকে। কিডনিতে। হ্যাঁ, তাহলে হাইপক্সিয়া যখন হবে, অক্সিজেন যখন কইমা যাবে, অক্সিজেন সেন্স করার দায়িত্ব কার? অক্সিজেন সেন্সর সেলের। তো হাইপক্সিয়া হইলে অক্সিজেন সেন্সর সেলগুলো কি অক্সিজেন সেন্স করে কি হয়ে যাবে? উদ্দীপিত হয়ে যাবে, রাইট? জি আর এই অক্সিজেন সেন্সর সেলসগুলো কই থাকে? কিডনিতে থাকে। অক্সিজেন সেন্সরগুলো সেলগুলো উদ্দীপিত হয়ে লাভ আছে? উদ্দীপিত হয়ে এসেও তো আর কিছুতে অ্যাকশন নিতে হবে। সো কি সে কি অ্যাকশন নেয় ভাইয়া? সে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন ক্ষরণ করে। এরিথ্রোপয়েটিন কি আমরা কি জানি ভাইয়া? জি হ্যাঁ, এরিথ্রোপয়েটিন নামক হরমোন ক্ষরণ করলে তারপরে কি হইব আমারে কহ? এরিথ্রোপয়েটিন নামক হরমোন যখন ক্ষরণ করবা, হ্যাঁ এন্টারপ্রাইজিস হবে। হ্যাঁ, এটা যায় কাজ করব কই? এরিথ্রোপয়েটিন কই যায় কাজ করব? রেড বোন ম্যারো। রেড বোন ম্যারোতে যায় কাজ করব। রেড বোন ম্যারোতে কি থাকে? স্টেম সেল থাকে। সো এই যে স্টেম সেল, স্টেম সেলের উপরে এরিথ্রোপয়েটিন, ধরো এটা এরিথ্রোপয়েটিন নামের কেমিক্যাল, আমি ইপি লেখা রাখলাম। এরিথ্রোপয়েটিন আইসা স্টেম সেলের উপরে যখন যুক্ত হবে তখন এই স্টেম সেলগুলো কিসে কনভার্ট হবে? ডিফারেন্সিয়েট হবে। আরবিসিতে কনভার্ট হবে না? ডিফারেন্সিয়েশন হয়ে। জি তাহলে আরবিসির পরিমাণ তখন কি হয়ে যাইব? বাড়বে। বাইরে যাব। তাহলে কখন আরবিসির পরিমাণ বাড়ে ভাইয়া? যখন আমরা এক্সারসাইজ করি তখন কি আরবিসির পরিমাণ বাড়ে না? কেন বাড়ে ভাইয়া বলো তো? বেশি অক্সিজেন ক্যারি করার জন্য। কথা বুঝতে পারছো? বেশি অক্সিজেন ক্যারি করার জন্য আরবিসির পরিমাণ বেড়ে যায়। কারণ কি? বেশি অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। অক্সিজেনের ডিমান্ড বাড়লে অক্সিজেন সেন্সর সেলগুলো কই থাকে? অক্সিজেন সেন্সর সেল কই থাকে? কিডনিতে থাকে। কিডনিতে থাকে। ওরা হলো উদ্দীপিত হয়ে যায় যখন নাকি তোমার অক্সিজেনের ডিমান্ড বাইরে যায়, হাইপক্সিয়া হয়, তখন উদ্দীপিত হয়। উদ্দীপিত হলে তারা এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে। আর এরিথ্রোপয়েটিনের কাজ কি এটা তো আমরা জানি। স্টেম সেলের উপরে কাজ করে তারা কি করে? ওই স্টেম সেলগুলোরে বেশি বেশি আরবিসিতে কনভার্ট করে। আচ্ছা এবার আসো আরবিসি তৈরির বিভিন্ন স্টেজ। আরবিসি কিন্তু ভাইয়া আমাদের বডিতে, এই তোমার বডিতে আমার বডিতে আরবিসি কোন জায়গা থেকে তৈরি হয় জানো? রেড বোন ম্যারো থেকে তৈরি হয়। ঠিক আছে? কারণ কি? রেড বোন ম্যারোতে স্টেম সেল থাকে। কিন্তু এই যে বোনস, এই বোনস কি ভাই আমাদের এমব্রায়োর প্রথম স্টেজে কি কোনো বোনস তৈরি, বোনস ছিল? ছিল না। কোনো বোনস ছিল না আমাদের এমব্রায়োর প্রথম স্টেজে। কার্টিলেজ ছিল। হ্যাঁ না, কার্টিলেজ ছিল। কার্টিলেজও তো অনেক পরে তৈরি হয়েছে, বুঝতে পারছো? কার্টিলেজও অনেক পরে তৈরি হয়েছে। তো এমব্রায়োর প্রথম স্টেজে মানে একদম প্রথম যে এমব্রায়ো, ফিটাস বা এমব্রায়ো যেটাই বলো, ওটার প্রথম স্টেজে ভাই একটা মেমব্রেন থাকে, ওটার বলে কুসুম থলি। বুঝতে পারছো? একটা থলি থাকে, ওটার বলে কুসুম থলি। তো আমাদের স্টেম সেলগুলো কুসুম থলিতে অবস্থান করে। এখন তুমি বলবা ভাই কেন কুসুম থলিতে অবস্থান করে? কারণ ভাইয়া ওখানে বোন ম্যারো টোন ম্যারো মানে বোন টোন লিভার টিভার কিছুই তো তৈরি হয় না তখন, তখন খালি কুসুম থলি আছে। তো এই স্টেম সেলগুলো কই অবস্থান করে ভাইয়া? কুসুম থলির প্রাচীরে অবস্থান করে। তো আমাদের আচ্ছা প্রেগনেন্সিরে ভাইয়া 3টা স্টেজে ভাগ করা যায়। কি কি ভাইয়া? ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। অ্যান্ড ট্রাইমেস্টার মানে কি এটা আমি বলি। প্রথম 3 মাসে বলে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাসে বলে কি? সেকেন্ড ট্রাইমেস্টার। আর থার্ড 3 মাসে বলে হলো থার্ড ট্রাইমেস্টার। কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমরা কি জানি আমরা মায়ের গর্ভে কতদিন থাকি বলো তো ভাই? 9 মাস না? 9 মাস। জি হ্যাঁ 9 মাস। তো এটারে 3 ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, 3 3 3। ঠিক আছে? তো ফার্স্ট ট্রাইমেস্টারে ভাই আরবিসি উৎপাদন হয় হলো কুসুমথলি থেকে। হ্যাঁ, কুসুমথলি থেকে আরবিসি উৎপাদন হয়। এখন তুমি বলবা কেন কুসুমথলি থেকে উৎপন্ন হয়? কারণ তখন ভাই আমাদের মানে স্টেম সেল থাকার মতো কোনো জায়গায় তৈরি হয় নাই। তো কুসুমথলিতে স্টেম সেলগুলো থাকে। ঠিক আছে? না আমাদের বোন ম্যারো তৈরি হয়েছে, না আমাদের বোন তৈরি হয়েছে যে ওখানে গিয়ে স্টেম সেলগুলো থাকবো। ঠিক আছে? আচ্ছা সেকেন্ড ট্রাইমেস্টারে কি হয় জানো? লিভার তৈরি হয়।
তখন এই স্টেম সেলগুলো গিয়ে লিভারে মাইগ্রেট করে। কথা বুঝতে পারছো? সেকেন্ড ট্রাইমেস্টারে যখন লিভার তৈরি হয় তখন কুসুমথলি থেকে স্টেম সেলগুলো যায় লিভারে মাইগ্রেট করে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে লিভার থেকে হলো কি তৈরি হয়? লিভার থেকে আরবিসি তৈরি হয়। আর থার্ড ট্রাইমেস্টারে হলো তোমার বোনস তৈরি হয়ে যায়, তখন বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হয়ে যায়, এবং এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সারা জীবন বোন ম্যারো থেকেই আরবিসি তৈরি হয়। ঠিক আছে? তাহলে ভাই আমরা কি এটা বুঝতে পারছি? ব্লেন্ডার দিয়ে লিভারটাকে কোনটা লিভার? না, এটা পাওয়ার পয়েন্টের, এটা এটা ফেক লিভার, ফেক লিভার। এটা লিভার, এটা কি ভালো লিভার নাকি খারাপ বলো? এই লিভারের কি, এটা কি আমাদের লিভার কি দেখতে আসলে এরকম বলো? না না এরকম না, বলছি আপনি কি নিজেকে বানাইছেন? না না না, এটা এটা পাওয়ার পয়েন্টের। আমি যেটা বানাইছি ওটা তো ফেক না, তোমাদের হলো পরিপাকে দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ 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 কোয়াড্রেট কোয়াড্রেট লোব সহ, এনে তো কোনো কোয়াড্রেট কোয়াড্রেট লোব নাই। এটা হলো কারা বানায় জানো? এটা হলো যারা 3D অ্যানিমেটর, কিন্তু যাদের নাকি মেডিকেল নলেজ নাই, তারা এরকম লিভার বানায়। বুঝতে পারছো? স্বাভাবিক না, মনে করে লিভার দেখতে এরকম, কিন্তু আসলে কি লিভার দেখতে এরকম? আমরা কিন্তু পুরাই চমকায় গেছিলাম যখন আমরা লিভারটারে উল্টাই দিছিলাম, মনে আছে? না ডাউট করছি। হ্যাঁ, তো যাই হোক, এটা হলো জাস্ট পাওয়ার পয়েন্টের ইনবিল্ড। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে আসো, এটাও পাওয়ার পয়েন্টের ইনবিল্ড। ঠিক আছে? আচ্ছা, এটাও আসল ফিমার না। আচ্ছা, এরপরে আসো, এখন আসো ভাইয়া, তোমার এগুলা হইলো তোমার কি এই কাহিনী। আচ্ছা, এবার আসো আমরা হোয়াইট ব্লাড সেলে ঢুকি। হ্যাঁ, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, নর্মালি শ্বেত রক্তকণিকার কালার কিন্তু ভাইয়া সাদা না, শ্বেত রক্তকণিকা হলো বর্ণহীন। ঠিক আছে? আচ্ছা, এটারে বলে ভাইয়া ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। একটা হলো ভাইয়া মোবাইল ডিফেন্সিভ ইউনিট, আরেকটা হলো আণুবীক্ষণিক সৈনিক বা মাইক্রোস্কোপিক সোলজার। দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আসে মাইক্রোস্কোপিক সোলজার কারে বলে, তখন তুমি কি দাগাবা? লিম্ফোসাইট দাগাবা, লিম্ফোসাইট দাগাবা। আর যদি বলে মোবাইল ডিফেন্সিভ ইউনিটকে, তখন তুমি ডব্লিউবিসি অ্যাজ এ হোল দাগাবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আসলে আমরা ডব্লিউবিসি সম্পর্কে একটু পড়ি। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ভাই এই যে ফ্যাগোসাইটোসিস মানে তো বুঝোই কোনো কিছু খায়া ফেলা, কিন্তু সব ডব্লিউবিসি কিন্তু ফ্যাগোসাইটোসিস করতে পারে না। কে কে পারে? অ্যান্সার হইলো নিউট্রোফিল। আর কে পারে? মনোসাইট পারে। অ্যাকচুয়ালি মনোসাইটের একটা রূপ হলো ম্যাক্রোফেজ। ঠিক আছে? মনোসাইট আর ম্যাক্রোফেজ প্রায় সেম। মনোসাইট হলো যখন সে ব্লাডে থাকে, আর ব্লাড থেকে সে বের হয়ে গেলে ওটাকে বলে ম্যাক্রোফেজ। এখন আসো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা দুই প্রকার, একটা হলো দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটা হলো অদানাদার। দানা মানে হলো গ্র্যানিউল। দানা মানে কি ভাইয়া? গ্র্যানিউল। তাই যাদের হইলো গ্র্যানিউল সাইটোপ্লাজমে বিভিন্ন দানা থাকবে ওদেরকে বলবো গ্র্যানিউলোসাইট, আর যাদের সাইটোপ্লাজমে বিভিন্ন দানা থাকবে না ওদেরকে বলবো অ্যাগ্র্যানুলোসাইট। ঠিক আছে? এখন দেখো, এইটা দেখো আর এটা দেখো, এর সাইটোপ্লাজমে কোনো দানা নাই, দ্যাটস ওয়াই এটা হলো অ্যাগ্র্যানুলোসাইট। আর এর সাইটোপ্লাজমে দেখছো এখানে দানা আছে, এই দানাগুলো হলো কি? গ্র্যানিউলোসাইট। কথা বুঝতে পারছো? এই দানাগুলো হলো গ্র্যানিউলোসাইট। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আসো যে তোমার নিউট্রোফিল আর হইলো তোমার গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, এটা কারা কারা? গ্র্যানুলোসাইটগুলোর লাস্টে দেখবা অলওয়েজ কি থাকে জানো? ফিল থাকে। যদি কোনো কিছুর লাস্টে ফিল পাও তাইলেই বুঝবা ওইটা কি? গ্র্যানুলোসাইট। ঠিক আছে? কোনো কিছুর লাস্টে ফিল পাইলে ওইটারই বলবা গ্র্যানুলোসাইট। কিন্তু ভাই আমার একটু বলো তো, ফিল শব্দের অর্থ কি? গ্র্যানিউল। আমার বলো, ফিল শব্দের অর্থ কি? আকর্ষণ না, আকর্ষণ করা। অ্যাবসুলুটলি, ফিলিয়া থেকে আসছে। মানে তোমরা পড়ো নাই ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, এগুলো পড়ছো বা? না এরকম শুনছি আর কি। তাহলে দেখো, ফিলিয়া মানে হলো আকর্ষণ। বুঝতে পারছো? ফিলিয়া মানে হলো হিমোফিলিয়া মানে কি? রক্ত আকর্ষণ। হিমোফিলিয়া একটা মিসনোমার। বুঝতে পারছো? মিসনোমার মানে অ্যাকচুয়ালি হিমোফিলিয়া মানে মিসনোমার বলতে বুঝাইছে যে এটা তো আসলে ব্লাড ব্লিডিং ডিসঅর্ডার না। হ্যাঁ, বাট প্রথমে এটা যখন আবিষ্কার হয়েছে, এটা এভাবে আবিষ্কার হয়েছে যে যাদের ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেশি থাকে, তার মানে কি তারা রক্ত বেশি চায়। কথা বুঝতে পারছো? দেখো, যার ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে সে কি, তারে কি রক্ত দেওয়া লাগবে না? তুমি একবার চিন্তা করো, তোমার বডি থেকে ব্লিডিং মানে ব্লাড বের হয়ে যেতেছে, যদি ব্লাড বের হয়ে যায় তাহলে তোমার বাঁচায় রাখার জন্য কি ব্লাড বাইরে থেকে দেওয়া লাগবে না? তাহলে তোমার ব্লাডের প্রতি চাহিদা কি বাড়বে না কমবে? বাড়বে। তখন ওটা হিমোফিলিয়া বলতো। কথা বুঝতে পারছো? আচ্ছা, ওটা হিমোফিলিয়া বলতো, যে যার হিমোফিলিয়া রোগ আছে তার অনেক ব্লাড দেওয়া লাগে, এর লেগে ওরা হিমোফিলিয়া বলতো। আচ্ছা, এখন আসো, ফিলিয়া মানে হলো ভাই আকর্ষণ। ফিলিয়া মানে কি? আকর্ষণ। ঠিক আছে? ফিলিয়া মানে হলো আকর্ষণ। আচ্ছা, এখন তাহলে
নিউট্রোফিল, বেজোফিল আর হলো ইওসিনোফিল। আমি আসতেছি একটা একটা করে আসতেছি, তার আগে আমি লিউকোপয়েসিস নিয়ে বলি। ভাই এরিথ্রোপয়েসিস মানে কি ছিল বলো তো? এরিথ্রো মানে ছিল আরবিসি, পয়েসিস মানে ছিল প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশন। তাহলে লিউকোপয়েসিস, লিউকো মানে কি ভাই? ডব্লিউবিসি, পয়েসিস মানে কি? প্রোডাকশন করা। তো লিউকোপয়েসিস মানে ডব্লিউবিসি প্রোডাকশন করার প্রসেসটা বলে লিউকোপয়েসিস। এটা কই থেকে প্রসেস হবে? অ্যাবসলিউটলি স্টেম সেল থেকেই হবে। আমরা জানি বোন ম্যারোর স্টেম সেল থেকে আরবিসি আসে, ডব্লিউবিসি আসে এবং কি প্লাটিলেটও স্টেম সেল থেকেই আসে। এখন আসো কেমনে আসে, দেখো স্টেম সেলের উপরে হইলো রিসেপ্টর থাকে। এখন ধরো স্টেম সেলের উপরে যা এই দেখো মনোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল, আমি জাস্ট এটা ইজিলি লিখছি, এখানে অনেক কাহিনী আছে। গ্র্যানুলোসাইট, মনোসাইট, গ্রোথ ফ্যাক্টর, মানে এগুলো অনেক কাহিনী আছে, জিএমএফ, অনেক কাহিনী আছে, বুঝতে পারছো? বিভিন্ন মানে মেইন কথা আলটিমেটলি কেমিক্যালি হইল রেসপন্সিবল। তো ধরো এখানে একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা আইসা যদি আগে লাগে, কি মনোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল, এটা যদি আইসা আগে লাগে তাহলে স্টেম সেলটা কিসে কনভার্ট হবে ভাইয়া? মনোব্লাস্টে কনভার্ট হইব না? মনোব্লাস্ট, তারপরে এটা ফাইনালি কিসে কনভার্ট হবে? মনোসাইট। আচ্ছা, তারপরে আসো দেখো এখানে কি লিখছে, লিম্ফোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল। ধরো এখানে মনোব্লাস্ট না লাগে আইসা আগে আইসা লিম্ফোব্লাস্ট আইসা আগে লাগলো। লিম্ফোব্লাস্ট যদি আইসা আগে লাগে তাহলে এটা কি ভাইয়া? লিম্ফোব্লাস্ট তৈরি করবে না? এটাই যে এখান থেকে লিম্ফোব্লাস্ট পরে কিসে কনভার্ট হবে ভাইয়া? লিম্ফোসাইট। ওকে, এরপর আসো ধরো মায়োলোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল ধরো আইসা লাগলো। লিম্ফোব্লাস্টটা মায়োলোব্লাস্ট প্রডিউসিং কেমিক্যাল আইসা লাগলো। তখন এরা কি তৈরি করবো ভাইয়া? মায়োলোব্লাস্ট। মনে রাখবা মায়োলোব্লাস্ট এটা সব গ্র্যানুলোসাইট তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? সব গ্র্যানুলোসাইট হলো মায়োলোব্লাস্ট তৈরি করে। এরপরে মায়োলোব্লাস্টের উপরে যেই কেমিক্যাল আসবো ওই কেমিক্যাল অনুযায়ী সে ওই সেল তৈরি করবে। কথা বুঝতে পারছো? দেখো মায়োলোব্লাস্ট কিন্তু সব গ্র্যানুলোসাইট তৈরি করছে, তোমরা কি দেখতেছো? দেখো মায়োলোব্লাস্ট থেকে নিউট্রোফিল তৈরি হয়েছে, মায়োলোব্লাস্ট থেকে ইওসিনোফিল তৈরি হয়েছে, মায়োলোব্লাস্ট থেকে বেজোফিল তৈরি হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে মনে রাখবা মায়োলোব্লাস্ট হইলো গ্র্যানুলোসাইট, এটা বলে গ্র্যানুলোসাইট প্রিকারসর। প্রিকারসর মানে তো বুঝো নাকি? প্রিকারসর বাংলা কি আমার একটু বলতো? প্রিকারসর বাংলা কি? সংকেত। প্রিকারসর মানে হলো কি ভাই? এটা কি বোঝাচ্ছে? প্রিরিকুইজিট এটা বোঝাচ্ছে? আরে না, প্রিকারসর ইংলিশ ওয়ার্ড, এটা বাংলা বলো। তোমরা ইংলিশ ভার্সনের পোলাপান ভাই, লজ্জা নাই তোমাদের? প্রিকারসর মানে হইলো পূর্বপুরুষ, মানে প্রিকারসর মানে কি? এটা হইলো ধরো কাইন্ড অফ পূর্বপুরুষ টাইপের, অ্যানসেস্টর, মানে অগ্র, মানে এটা হলো তোমার মানে এটা মানে প্রিকারসর মানে দাও গ্র্যানুলোসাইট। প্রিকারসর মানে কি? এটা হলো গ্র্যানুলোসাইট আর এটা হলো গ্র্যানুলোসাইট প্রিকারসর। তাহলে এটা হলো গ্র্যানুলোসাইটের পূর্বপুরুষ। কথা বুঝতে পারছো? আগের একটা রূপ। কথা বুঝতে পারছো? এটা ইংলিশ ওয়ার্ড ভাই, এটার একটা ভালো মিনিং আছে। আমি তো বুঝি প্রিকারসর মানে কি, আমি বুঝি পেটে আছে, বাট আসল যে শব্দটা এটা মুখে আসতেছে না। বা প্রিকারসর তোমরা ধরে নাও, হ্যাঁ প্রিকারসর সেল, এটা একটা প্রিকারসর সেল মানে পূর্বপুরুষ ধরে রাখতে পারো, বাট এটার একটা ভালো মিনিং আছে, ইংলিশ ওয়ার্ড একটা। এটা এমন না যে ল্যাটিন ওয়ার্ড বা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ অ্যান্টিসিডেন্ট, রাইট, এরকম মানে এরকমই কিছু একটা, বাট আরো একটা ভালো আছে। আমি একটা ওয়ার্ড দেখলাম, কারসরি দেখছিলাম। কারসরি মানে এটা নাকি মানে ওভারলোড করে দেওয়া, এজন্য মানে ক্যাশটা লেগে গেছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন ভাইয়া, এখন আমরা একটা ভালো জিনিস পড়বো। দাঁড়াও, এনে কি হইলো? কেডা এটা? কি হইছে ওর? একটা মিনিট দাঁড়াও তো। মায়ালো শব্দের অর্থ ভাই ম্যারো, বোন ম্যারো। কথা বুঝতে পারছো? মায়ালো শব্দের অর্থ ম্যারো, বুঝতে পারছো? বোন ম্যারো থেকে আসছে, তো তাই এটারে মায়ালো বলে। নর্মালি বোন ম্যারোতে কিন্তু দুইটা জিনিস থাকে। বলো তো কি কি অস্থিমজ্জা কয় প্রকার জানো? দুই ধরনের, রেড বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো। ইয়েলো বোন ম্যারো কি স্টোর করে? ফ্যাট স্টোর করে। এবং তুমি দেখবা যে আমাদের বডিতে, বলো তো আমাদের বডির মধ্যে ইয়েলো বোন ম্যারো কিন্তু বেশি আছে রেড বোন ম্যারোর থেকে, বুঝতে পারছো? আমাদের বডির যে রেড বোন ম্যারোগুলো ওগুলো ম্যাক্সিমামই ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হয়ে গেছে, ফ্যাট স্টোরেজে কনভার্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তো ওই ফ্যাট থেকে মায়ালো কথাটা আসছে। কথা বুঝতে পারে? বোন ম্যারোর আগে মায়ালো বলা হতো, কিন্তু মায়ালো কথাটা আসছে ফ্যাট থেকে। তোমাদের মনে আছে মায়ালিন শীতের কথা নিউরনে? হ্যাঁ, এই মায়ালিন শীত কি দিয়ে তৈরি বলো তো? ফ্যাট দিয়ে তৈরি না? মায়ালিন শীত কিন্তু ফ্যাট দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? মায়ালিন শীত ফ্যাট দিয়ে তৈরি। আচ্ছা, এরপর আসো, দানাদার তোমার দানাদার গ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে তিন ধরনের আছে, এটা নিউট্রোফিল, গ্রানুলোফিল আর ইওসিনোফিল। ভাই নিউট্রো শব্দ আসছে নিউট্রাল থেকে,
বেইসও শব্দ আসছে বেইস থেকে। তবে বেইজও ফিল মানে কি বলো তো? বেইজ লাভিং। ফিল মানে কি? আকর্ষণ বা লাভ করা, তাই না বলো তো? কারগ্রাহী। হ্যাঁ। আর ইওসিনো মানে কি জানো? অ্যাসিড। অ্যাসিড, ইওসিনো মানে অ্যাসিড, ফিল মানে লাভিং, তাহলে অ্যাসিড লাভিং। তাহলে দেখো আমাদের কাছে 3টা গ্রানুলোসাইট আছে। একটা হলো নিউট্রোফিল, মানে ও কারোই লাভ করে না, ও নিউট্রাল, ও কাউরেই লাভ করে না, ও হলো নিউট্রাল। একটা হলো বেইজোফিল। বেইজোফিল মানে কারে লাভ করে ভাইয়া? বেইজ বা ক্ষারকে লাভ করে। হ্যাঁ, বেইজ বা ক্ষাররে লাভ করে, তাহলে ক্ষারীয়, মানে সে ক্ষারকে লাভ করে। আর একটা হলো ইওসিনোফিল। ইওসিনোফিল মানে সে অ্যাসিডকে লাভ করে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ভাই এই তিনটারে কেমনে তুমি ডিফারেন্সিয়েট করবা, মানে দেখা তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবা। দেখো আমরা একটা স্টেইনিং প্রক্রিয়া পড়বো, বুঝছো? রঞ্জন প্রক্রিয়া। আমাদের হাতে একটা বোতল আছে, এই বোতলের মধ্যে একটা রঞ্জক আছে। কি আছে ভাইয়া? পিগমেন্ট। রঞ্জক। রঞ্জক মানে রং, একটা রং আছে। এই রঙের নাম হইল ভাইয়া লিশম্যান রং। কি নাম? লিশম্যান রং। লিশম্যান হলো একটা বিজ্ঞানীর নাম। তো এই রংটা আসলে ভাইয়া 2টা রঙের মিক্সচার। এই রংটা আসলে 2টা রঙের মিক্সচার। এই যে ব্লু কালার যে রংটা দেখতেছো, এই রংটা আসলে 2টা রঙের মিক্সচার। অর্থাৎ একটা এই বোতলের মধ্যে যে লিশম্যান স্টেইনিং যে সলিউশন লেখা আছে দেখছো, তো এই যে বোতলটার মধ্যে এই লিশম্যান স্টেইনিং যে সলিউশন আছে, এই বোতলের মধ্যে 2টা রঙের একটা মিক্সচার আছে। কি কি রং? একটা হইল ভাইয়া মেথিলিন ব্লু। ঠিক আছে? মেথিলিন ব্লু। এই মেথিলিন ব্লু কি ধরনের রঞ্জক ভাইয়া? বেসিক। বেসিক ডাই এটা। ঠিক আছে? বেসিক রঞ্জক, বেসিক ডাই। এখন বেসিক ডাই যে ব্লু কালারের হয়, ম্যাক্সিমাম বেসিক ডাই ব্লু কালারের হয়। এটা কেমনে মনে রাখবা জানো? মনে আছে লিটমাস পেপার নীল যখন হয়েছিল তখন ওইটারে কি বলছিলা? ক্ষার বলছিলা। আর লাল যখন হয়েছিল তখন কি বলছিলা? অ্যাসিড বলছিলা। মনে রাখবা বেসিক ডাই এই কারণে বলা হয়, মানে বেসিক ডাই ম্যাক্সিমামই হলো ব্লু কালারের। কথা বুঝতে পারছো? তো মিথিলিন ব্লু এটা হলো একটা ক্ষারীয় রঞ্জক থাকে, আর একটা অ্যাসিডিক রঞ্জক থাকে। অ্যাসিডিক রঞ্জক আমি বলছিলাম লিটমাস পেপার লাল হয়ে যায় তখন কি বলতে হবে? অ্যাসিডিক বলতে না? তো এটা হলো একটা অ্যাসিডিক রঞ্জক। ঠিক আছে? অ্যাসিডিক রঞ্জক মানে কি জানো? এটা একটা অ্যাসিড। অ্যাসিডিক রঞ্জক মানে এটা একটা অ্যাসিড। এটা এমন একটা অ্যাসিড যেটার কালার হইলো লাল। তার মানে লাল মানে কি? এটার কালার আছে। কালার আছে মানে কি? এটা রঞ্জক। সো এটা একটা অ্যাসিডিক রঞ্জক, মানে এটার বৈশিষ্ট্য হইলো এটা একটা অ্যাসিড যার কালার আছে। এটার বৈশিষ্ট্য কি? এটা একটা ক্ষার যার নাকি একটা কালার আছে। কালারটা কি? ব্লু। এটার কি কালার? লাল। কথা বুঝতে পারছো? এন্ড এই দুইটার মিক্সচারে একত্রে কি বলে ভাইয়া? লিশম্যান রঞ্জক। তাহলে এই বোতলের মধ্যে তোমার কয়টা রঞ্জক আছে, কয়টা রং আছে বলো তো? 2টা রং আছে। একটা হলো অ্যাসিডিক রং, একটা হলো বেসিক রং। ঠিক আছে? এরকম 2টা রং আছে। এখন এই রংগুলারে তুমি এখন কি করবা জানো? দেখো কি কি করবা। প্রথমে তুমি এই যে একটা স্লাইড নিবা, স্লাইডের মধ্যে, স্লাইড দেখতেছো তো, স্লাইডের মধ্যে 1 ফোঁটা ব্লাড দিবা। ব্লাড দিয়ে এরকম স্মিয়ার বানাবা। এরকম স্মিয়ার কি তোমরা বানাইছো কলেজে? না ভাই সেকেন্ড ইয়ার থাকতে পারে। আচ্ছা, বিষয়টা হলো দেখো এই যে কি করছে ও, দেখো আবার কি করছে ও, 1 ফোঁটা ব্লাড দিছে এই জায়গায়। 1 ফোঁটা ব্লাড দিয়ে এরকম ঠেলা মাইরা একটা স্মিয়ার বানাইছে, খুব পাতলা করে ফেলছে। হ্যাঁ, খুব পাতলা করে ফেলছে। বুঝতে পারছো তো? এই স্লাইড তো দেখছো নাকি? এই যে কাছের যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দাও এরকম একটা পাতলা করে রক্তের একটা পাতলা আবরণ তৈরি করলাম। এরপরে ওরা কি করবা জানো? এরকম এরকম কইরা রাইখা, বা এরকম করে হাত দিয়েও ধরতে পারো। হাত দিয়ে ধরে রাইখা তুমি এটা কি করতে পারো জানো? এই যে দেখো লিশম্যান রঞ্জক দিয়ে দিতেছে, দেখছো? লিশম্যান রঞ্জক দিয়ে ধুইয়া দিতেছে। কথা বুঝতে পারছো? এই লিশম্যান রঞ্জক দিয়েও ধুইয়া দিব। আর লিশম্যান রঞ্জক দিয়ে ধুইয়া দেওয়ার পরে ও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করতেছে, দেখছো? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ও পর্যবেক্ষণ করতেছে। পর্যবেক্ষণ কইরা ও এই পিকচারটা দেখছে, এই পিকচারটা। এখন আমি তোমার একটা একটা করে জিজ্ঞেস করি, এই পিকচারের ভিতরে এই গোল্লাগুলা কি আমারে বলো তো? গুড, আরবিসি। আচ্ছা, এই গোল্লাগুলো হলো আরবিসি। আচ্ছা, এই পিকচারের মধ্যে এই যে দেখছো এই একটা সেল আছে, এই সেলের এইটা ব্লু হয়ে গেছে না ভাইয়া? মাঝখানের টুকু কি হয়ে গেছে? হ্যাঁ নিউক্লিয়াস ব্লু হয়ে গেছে। নিউক্লিয়াস ব্লু হয়ে গেছে। আবার কিন্তু বাইরের কালার কি হয়ে গেছে? লাল হয়ে গেছে না? হ্যাঁ লাল লাল। মনে রাখবা নিউক্লিয়াস সবসময় ব্লু কালার ধারণ করে। নিউক্লিয়াস সবসময় কোন কালার ধারণ করে ভাইয়া? ব্লু কালার। নিউক্লিয়াস ব্লু কালার ধারণ করে। নিউক্লিয়াস ব্লু কালার ধারণ করে তার মানে কি ভাইয়া বলো তো? কে ব্লু? হ্যাঁ ফসফেট মানে বাইরে থেকে থাকে আর কি। হ্যাঁ নেগেটিভ চার্জ, পুরোটা নেগেটিভ চার্জ আর কি। দেখো ভাইয়া নিউক্লিয়াস ব্লু কালার কে ভাইয়া? ব্লু কালার কি ক্ষার নাকি অ্যাসিড বলো তো?
ব্লু কালার হলো ক্ষার। ব্লু কালার কি বেস? আচ্ছা বেস কার সাথে রিঅ্যাকশন করে? অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। আচ্ছা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো তো ভাইয়া? নিউক্লিক অ্যাসিড থাকে না? Nucleic acid থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে নিউক্লিক অ্যাসিড ক্ষারকে ধারণ করবে। মনে রাখবা অ্যাসিড সবসময় ক্ষার রে চায়, আর ক্ষার কারে চায়? অ্যাসিড রে চায়। Acid রে থাকে। সো তুমি যদি ক্ষারীয় রঞ্জক দাও, নিউক্লিয়াস অলওয়েজ ব্লু কালার হবে। কেন নিউক্লিয়াস অলওয়েজ ব্লু কালার হয়? কারণ নিউক্লিয়াস অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ নিউক্লিয়াস অ্যাসিড দিয়ে তৈরি, তাই ওইটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। আমার কথা বুঝতে পারছো? এখন ক্ষারের সাথে বিক্রিয়া করলে ওই ক্ষারীয় রঞ্জকগুলো ওই নিউক্লিয়াসের উপরে বসে যাবে। আমার কথা বুঝতে পারছো? নিউক্লিয়াস কেন অলওয়েজ ব্লু কালার ধারণ করে? জি বুঝতে পারছি। আচ্ছা আর সাইটোপ্লাজম মনে রাখবা পিঙ্কিশ কালার ধারণ করে। পিঙ্কিশ কেন? না এটা ব্লু, না এটা কি তোমার লাল, না এটা ব্লু, না এটা রেড। সাইটোপ্লাজমের মধ্যে কিছু কিছু গ্র্যানিউল আছে যেইগুলো হইলো তোমার কি বলে অ্যাসিডিক, কিছু কিছু গ্র্যানিউল আছে যেগুলো বেসিক। তো এটা নিয়ে একটা পিঙ্কিশ একটা কালার হইলো সাইটোপ্লাজমের আসে। বাট নিউক্লিয়াস যে সবসময় ব্লু কালার ধারণ করে এটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, নিউক্লিয়াস সবসময় কি কালার ধারণ করে? ব্লু কালার ধারণ করে। এখন দেখো এই যে ভাই এই যে সেলটা আছে, এই সেলটারে দেখো, এই সেলটার নিউক্লিয়াস কি ধারণ করছে? ব্লু কালার ধারণ করছে না ভাইয়া? দেখো তো এই সেলটার, জি ভাইয়া। তো এই সেলটার নিউক্লিয়াসও ব্লু কালার ধারণ করছে, এই সেলটার নিউক্লিয়াসও ব্লু কালার ধারণ করছে, এই সেলটার নিউক্লিয়াসও ব্লু কালার ধারণ করছে। এই সেল সব নিউক্লিয়াসই কি ধারণ করবে ভাইয়া? ব্লু কালারই ধারণ করবে। কারণ ব্লু কালার কিসের কালার? ব্লু হইল ক্ষারীয় রঞ্জকের কালার। একটু আগে আমি শিখাইছি। হ্যাঁ Base যাবে nucleic acid। হ্যাঁ সে হলো ক্ষারীয় রঞ্জকের কালার। আর ক্ষারীয় রঞ্জক কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। Acid। নিউক্লিয়াস কেন ক্ষার রে টানবে? কারণ ও নিজে অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নিজে অ্যাসিড, তাই ও ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ওকে আচ্ছা এবার আসো তুমি এই সেলটারে দেখো, এই সেলটার মধ্যে দেখছো লাল 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 তুমি দানা পাইতেছো? জি। আচ্ছা তুমি এই সেলটার মধ্যে লাল লাল দানা পাইতেছো, মানে এই সেলটা কোন রং ধারণ করছে? এই সেলটার সাইটোপ্লাজমের মধ্যে যে দানাগুলো আছে, এই দানাগুলো কোন রং ধারণ করছে? অ্যাসিডিক রং ধারণ করছে। কারণ আমরা কি পড়ছিলাম? অ্যাসিডিক রঙের কালার কি ভাইয়া? লাল। লাল। তাহলে এটার মধ্যে যদি লাল লাল দানা থাকে তাহলে এটা অ্যাসিডিক রং হইলো ধারণ করছে। তাহলে এটা যদি অ্যাসিডিক রং ধারণ করে তাহলে এর দানাগুলা কি বেসিক ছিল না অ্যাসিডিক ছিল? আমাকে বলো। Basic। এর দানাগুলা কিন্তু বেসিক ছিল। কথা বুঝতে পারছো? এর দানাগুলা যদি বেসিক, এর দানাগুলা হইলো ক্ষারীয় ছিল, তাই এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। আর অ্যাসিড কি? অ্যাসিডের কালার কি ভাইয়া? লাল। কথা বুঝতে পারছো? আমরা কিন্তু হ্যাঁ বইয়ের ভিতরে একটু ভুল লেখা আছে, বুঝছো? বইয়ের ভিতরে একটু ভুল লেখা আছে, আমি দেখছি। বইয়েরটা মুখস্থ করবা, বাট বেসিকের জন্য এটা মনে রাখো। কথা বুঝতে পারছো? একটা জিনিস কিন্তু দেখা লাগছে, খাড়া শক্ত। খাড়া শক্ত মানে কি বলো তো? খার দ্বারা আসক্ত। কথা বুঝতে পারছো? তো দেখবা এটা মিলাইতে পারবা না, দেখবা একটার সাথে একটা রিলেট করতে পারবা না। তো তোমরা বুঝা পড়ো, বুঝা পড়লে রিলেট করতে পারবা। বাট পড়বা বইয়ের মধ্যে কিছু কিছু ভুল আছে, যা যা ভুল আছে ওগুলো আমি বলে দিব। ঠিক আছে, যে এই লাইনগুলো ভুল আছে। আচ্ছা এখন দেখো এটা ভাই কি করছি আমি? অ্যাপ্লাই করার পরে দিছি। এই অ্যাপ্লাই করার পরে এই লিশম্যান রঞ্জকে লাল কালার রঞ্জকও ছিল, নীল কালার রঞ্জকও ছিল। এখন লাল কালার রঞ্জকটা ভাইয়া কি এই যেটার মধ্যে লাগছে, ওইটা লাল কালার রঞ্জক এই সেলের মধ্যে লাগছে, তার মানে কি এই সেলটা কি লাল কালার রঞ্জককে টানছে, তার মানে কি সে লাল কালার রঞ্জককে লাভ করছে। তাহলে লাল কালার রঞ্জক কি অ্যাসিড ছিল না বেস ছিল? Acid। অ্যাসিড ছিল। তাহলে এই সেলটা কি অ্যাসিড লাভিং না বেস লাভিং? Acid loving। অ্যাসিড লাভিং। দ্যাটস ওয়াই এটা কি বলে? ইওসিনোফিল। Eosinophil। কারণ আমি বলছি ইওসিনোফিল হলো অ্যাসিড লাভিং। এখন ইওসিনোফিল কেন অ্যাসিড লাভিং? কারণ ওর সাইটোপ্লাজমে যে দানাগুলো আছে ওইগুলা কীরকম? বেসিক দানা। কথা বুঝতে পারছো? ওগুলো হলো ক্ষারীয় দানা। ঠিক আছে, ক্ষারীয় দানা দেখি তারা অ্যাসিড রঙে ধরছে। কারণ ক্ষার হইলো মনে রাখবা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। সো যেহেতু সাইটোপ্লাজমের দানাগুলা ক্ষারীয়, কিন্তু তারা আসক্ত কিসে? অ্যাসিড আসক্ত। আমার কথা বুঝতে পারছো? দানাগুলার বৈশিষ্ট্য হলো তারা ক্ষারীয় দানা, মানে তারা ক্ষার, কিন্তু আসক্ত। তাহলে ক্ষার কিসে আসক্ত হবে বলো তো? অ্যাসিডে আসক্ত হবে। তেমনি অ্যাসিড কিসে আসক্ত হবে বলো তো? ক্ষারে আসক্ত হবে, ক্ষার আসক্ত হবে। ঠিক আছে, সো ওর দানাগুলো হইলো ক্ষারীয়, কিন্তু সে ধারণ করে কি? অ্যাসিড। কথা বুঝতে পারছো? এবং অ্যাসিড ধারণ করার কারণে তার সাইটোপ্লাজমটা হইলো লাল কালার হয়ে যায়। অন দি আদার হ্যান্ড ভাই তুমি এইদিকে তাকাও, নিউট্রোফিলের মধ্যে তুমি তেমন কোনো বৈশিষ্ট্যপূর্ণ কালার দেখতে পারবে না। বৈশিষ্ট্যপূর্ণ কালার দেখতে পারবে না মানে কি? ও লাল রঙও ধারণ করে না,
ও অ্যাসিড বা বেস কোনোটাই বেস ধারণ কোনোটাই ধারণ করে না, কথা বুঝতে পারছো? ও ধারণ করে না, ওর সাইটোপ্লাজমটা পিঙ্কিশ থাকে, কথা বুঝতে পারছো? যেটা হলো নর্মাল সেলের থাকে, নর্মাল সেলের সাইটোপ্লাজমও পিঙ্কিশ থাকে, ঠিক আছে? এরপর আসো তোমার আচ্ছা বেইজোফিল। এখন আসো দেখেন নর্মাল সেল বিফোর স্টেইনিং, আমি তোমার এটা একটু বুঝাই। দেখো নর্মাল সেল বিফোর স্টেইনিং, নর্মাল সেল আফটার স্টেইনিং। নর্মাল সেল আফটার স্টেইনিং বলছি না ভাই, আমার সাইটোপ্লাজমটা কীরকম হবে? পিঙ্ক কালার হবে, আর নিউক্লিয়াসটা কী হবে? ব্লু। ব্লু হবে, কারণ নিউক্লিয়াসে অ্যাসিড আছে, ও ব্লু কালার ধারণ করবে, আর হলো পিঙ্ক কালার ধারণ করবে। পিঙ্ক হইলো ব্লু আর রেডের মিক্সচার, কথা বুঝতে পারছো? আচ্ছা এরপর আসো তোমার ধরো এটা সেল 1, সেল 2, সেল 3। এখন আমি এটার উপরে লিশম্যান স্টেইন অ্যাপ্লাই করলাম। লিশম্যান স্টেইন অ্যাপ্লাই করার পরে আমি দেখলাম যে সেল 1-এর যে গ্র্যানিউলগুলা আগে যেমন ছিল ওইরকমই আছে, না এরা ব্লু হইছে না এরা তোমার রেড হইছে। তাহলে এই সেল 1-এর নাম কি হবে ভাইয়া? নিউট্রোফিল। কারণ না এই দেখো মেথিলিন ব্লু হইলো কি আমাদের ক্ষারীয় রঞ্জক, এটার কালার হইলো ব্লু। সো না এরা বেসিক রং ধারণ করছে না এরা অ্যাসিডিক রং ধারণ করছে, তাহলে এটা হইব নিউট্রোফিল। সেল 2 দেখো তো ভাইয়া, সেল 2 কি অ্যাসিডিক রং ধারণ করছে না? সেল 2 এর যে সাইটোপ্লাজমে গ্র্যানিউল, হ্যাঁ, কারণ কি ও হইলো তোমার হ্যাঁ ইওসিন রঞ্জক ধারণ করছে, তাই না? হ্যাঁ ইওসিন রঞ্জক ধারণ করে ও লাল কালার হয়ে গেছে। দেখো আগে কিন্তু লাল কালার ছিল না, এটা অ্যাপ্লাই করছি আমি লিশম্যান স্টেইন এগুলোর উপরে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর দেখো এটার কোনো কালারই চেঞ্জ হয় নাই, তাই এটা নিউট্রোফিল। এটার কালার চেঞ্জ হয়ে লাল হয়েছে, তার মানে এটা কোন রং ধারণ করছে? ক্ষারীয় রং নাকি অ্যাসিডিক রং? অ্যাসিডিক রং। তাহলে অ্যাসিড মানে কি? ইওসিন। অ্যাসিড মানে ইওসিন, তাহলে হলো হ্যাঁ ও নিজে বেস। এই গ্রানিউলগুলো বেসিক, এই গ্র্যানিউলগুলো হইলো কি ভাইয়া বেসিক টাইপের, মানে বেসিক প্রকৃতির। এই কারণেই ওরা অ্যাসিডে ধারণ করে, আমার কথা বুঝতে পারছো? এই কারণেই ওরা অ্যাসিডিক রঞ্জকরে ধারণ করে, কারণ বেইজ হইলো অ্যাসিডরে চায়। আচ্ছা এরপর আসো, এরপরে ভাইয়া দেখো বেইজোফিল এটারে কেন বলবো বলো তো ভাইয়া? বেইজোফিল এটারে কেন ধরবো? কারণ এটা হলো কি এই যে দেখো ক্ষারীয় রঞ্জক, এই ব্লু, এই ক্ষারীয় রঞ্জক হলো এই যে গ্র্যানিউলগুলো আছে সাইটোপ্লাজমে, এরা হলো তোমার ব্লু কালার ধারণ করে। ব্লু কালার ধারণ করে মানে কি? কোন জাতীয় জিনিস ধারণ করে? বেসিক নাকি অ্যাসিডিক? বেসিক। দ্যাটস ওয়াই এটারে বেসোফিল বলবো, কারণ এটা বেজরে লাভ করে, এই কারণে বেসিক কালার ধারণ করে, মানে বেসিক রঞ্জক হইলেও ধারণ করে। দ্যাটস ওয়াই এটারে বলবো বেসোফিল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া তুমি এই রং না দিয়াও কিন্তু তুমি হইলো এটা চিনতে পারবা। ধরো রং দিলা না, রং না দিয়েও তুমি চিনতে পারবা কোনটা ইওসিনোফিল, কোনটা বেইজোফিল, আর কোনটা নিউট্রোফিল। কিভাবে চিনতে পারবা বলো তো? হ্যাঁ নিউক্লিয়াসের শেপ দেখে। দেখো মনে রাখবা, দেখো বেইজ না, তুমি রং না দিয়ে কেমনে চিনবা? মনে রাখবা যে নিউট্রোফিলের নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট হইব। মনে রাখবা গ্রেটার দ্যান 2, মানে 2 খণ্ডের উপর হইব। দেখো তো এটা 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড না? মনে রাখবা এটার যে নিউক্লিয়াসটা এটা 2 খণ্ডের উপরে হবে, অর্থাৎ 2 থেকে 5 খণ্ড তোমার বইয়ে লেখছে, বাট মনে রাখবা 2 খণ্ডের উপরে হবে। তাহলে যদি অনেকগুলো লোব থাকে নিউক্লিয়াসে, লোব মানে খণ্ড, তখন এটা বলবো এটা নিউট্রোফিল। যদি বাইলোবড হয়, বাইলোবড মানে কি ভাইয়া বলো তো? বাই মানে কি? 2 খণ্ড হয়, তখন ওটারে বলবা কি বলো তো? তখন ওটারে বলবা ইওসিনোফিল, কথা বুঝতে পারছো? তখন এটা বলবা ইওসিনোফিল। আর যদি বাইলোবড, এটাও কিন্তু বাইলোবডি, এটাও বাইলোবড, কিন্তু এটার আকৃতি কিরকম ভাইয়া বলো তো? কিডনি আকৃতির না? তো যদি এরকম হয় বাইলোবড কিন্তু কি বৃক্কাকার, বৃক্কাকার ছাড়া কিন্তু এটারে হর্ষু শেপটা বলা যায় ভাইয়া। যেটার আকৃতি বৃক্কাকৃতি, ওটার আকৃতি কিন্তু হর্ষু এর মতো। হর্ষু মানে তো বুঝো অশ্বক্ষুরাকৃতির, ওটাও বলা যায়। সো অশ্বক্ষুরাকৃতির এটারে কি বলবা? বেইজোফিল। তাহলে ভাইয়া আমরা কি পড়লাম? আমরা পড়লাম লিশম্যান স্টেইন অ্যাপ্লাই করার পরে নিউট্রোফিলের দানাগুলা কোন কালার ধারণ করে? সাইটোপ্লাজমের কালার পিঙ্কিশ। পিঙ্কিশ ধারণ করে, কিন্তু এমনি দানাগুলা কি কোনো আলাদা করে কালার ধারণ করে? না, কোনো কালারই ধারণ করে না। ধারণ করে বেসিক কালার, না ধারণ করে অ্যাসিডিক কালার। দ্যাটস ওয়াই এটা করে কি বলে? নিউট্রোফিল, ঠিক আছে? অন দি আদার হ্যান্ড লিশম্যান স্টেইন অ্যাপ্লাই করার পরে তোমার কোনো সেল যদি ইওসিন রঞ্জক ধারণ করে, ইওসিন রঞ্জক ধারণ করা মানে কি বলতো ভাইয়া? রেড কালার ধারণ করা, অ্যাসিডিক রঞ্জক ধারণ করা। তাহলে অ্যাসিডিক রঞ্জক কখন সে ধারণ করবে? যখন সে নিজে কি হবে? বেইজ হবে। নিজে যখন বেইজ হবে, নিজে যখন ক্ষার হবে, তখন সে অ্যাসিডিক রঞ্জক ধারণ করবে। নিজে যখন অ্যাসিড হবে, তখন সে কি ধারণ করবে? ক্ষারীয় রঞ্জক ধারণ করবে। হ্যাঁ, তো যদি সে অ্যাসিডিক রঞ্জক ধারণ করে, তখন আমি বলবো তার অ্যাসিডের প্রতি আসক্তি আছে,
তখন তারা বলবো ইওসিনোফিল। আর যদি সে বেসিক রঞ্জক ধারণ করে তখন বেইসের প্রতি আসক্ত আছে। আর আমি যদি নিউক্লিয়াস দিয়ে পার্থক্য করতে চাই তাহলে আমি বলবো 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট মানে মোর দ্যান 2 লোব থাকলে কি বলবো, নিউট্রোফিল। আর যদি বাইলোব থাকে তাহলে ইওসিনোফিল। কিন্তু বাইলোব পাশাপাশি যদি কিডনি আকৃতির থাকে বা হর্সশু শেপড হয় তাহলে ওটারে বলবো হলো ইওসিনোফিল। আচ্ছা বেইসোফিল। আচ্ছা এবার আসো নিউট্রোফিলের ভাইয়া তোমার নিউক্লিয়াসের সংখ্যা কি 2 থেকে 5 না? মনে রাখবা নিউট্রোফিলের আয়ুষ্কালও কত, 2 থেকে 5 দিন। দেখো এটা মিলে গেছে, এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। নিউট্রোফিলের আয়ুষ্কালও কত, 2 থেকে 5 দিন। হ্যাঁ আচ্ছা, তারপরে আসো ভাইয়া দেখো তারপর একটা জিনিস খেয়াল করো, সেটা হলো আচ্ছা মনে দেখো ভাইয়া এই 3 জনের সাইজ কি প্রায় সেম না? 3 জনের সাইজ প্রায় সেম, তাহলে তুমি একজনের যদি সাইজ মনে রাখতে পারো 12 থেকে 15 মাইক্রোমিটার, তাহলে বাকি 3টার সাইজ কি হইব? 12 থেকে 15 মাইক্রোমিটারই হইব, এটাই তো স্বাভাবিক। সো দেখবা এইগুলোর সবগুলোর সাইজই 12 থেকে 15 মাইক্রোমিটার। খালি হুদাই ইওসিনোফিল রে কেন জানি তোমার বইয়ে 12 থেকে কি দিছে 17 মাইক্রোমিটার। এটা তুমি মনে রাখবা। দেখো ইওসিনোফিল বানানটা একটু বড়, কথা বুঝতে পারছো, তাই ওরা একটু বড় দিবা। বাট মেইনলি 3টার সাইজ প্রায় সেম থাকে, কথা বুঝতে পারছো। 3টার সাইজ প্রায় সেম, 3টারে কি 12 থেকে 15 মাইক্রোমিটার দিবা। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 হলো আর দেখো 2 জনের আয়ুষ্কাল কিন্তু বাকি আছে, 2 জনের আয়ুষ্কাল বাকি আছে। একটা হলো বেইজোফিল আর ইওসিনোফিল। ভাই এই বেইজোফিলের কত 12 থেকে 15 মাইক্রোমিটার না? বেইজোফিলের আয়ুষ্কাল হইল 12 থেকে 15 কি দিন। তাহলে ভাইয়া দেখো বেইজোফিলের কিন্তু এই যে এই 2টা মিল আছে আর নিউট্রোফিলের এই 2টা মিল আছে, কথা বুঝতে পারছো। সো আমি আমি জাস্ট আই এম ট্রাইং টু রিলেট, কথা বুঝতে পারছো। এগুলা কিন্তু কোনো সাইন্টিফিকই না, মানে আমি জাস্ট রিলেট করার চেষ্টা করতেছি যে সব হইলো তোমার সেম জিনিস, মানে সেম জিনিস যেগুলো সেম সংখ্যা আছে ওইগুলো রিলেট। তুমি মনে রাখবা নিউট্রোফিলে 2টা জিনিস সেম আছে, কি কি? নিউক্লিয়াসে খণ্ডের সংখ্যা আর হলো আয়ুষ্কাল। আচ্ছা বেইজোফিলে 2টা জিনিস সেম আছে, তার হলো সাইজ আর হলো আয়ুষ্কাল, ঠিক আছে। হ্যাঁ সাইজ আর হলো আয়ুষ্কাল। আর ইওসিনোফিলে তোমার কি, ইওসিনোফিলে তেমন কোনো মিল নাই, ইওসিনোফিলে তোমার মুখস্থ করা লাগবে, ঠিক আছে। ইওসিনোফিলে তোমার মুখস্থ করা লাগবে। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা নিউট্রোফিল নিয়ে পড়বো, ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।